ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो আমরা কন্টিনিউ করব our study of entering Grihastha ashram by her grace Devaki Mataji। আগের দিন আমরা আলোচনা করেছিলাম অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি নিয়ে। বিবাহের পূর্বে যে হরোস্কোপ ম্যাচ করে অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি চেক করা হয়, সেটার কি গুরুত্ব বা যদি পসিবল না হয় কি করা উচিত, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। তো আমরা এখন আছি চ্যাপ্টার 2 তে। তার মধ্যে একটা টপিক হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি। প্রথম চ্যাপ্টারে আমরা আবার সার্চ ফর লাভ অর্থাৎ কাম এবং প্রেম নিয়ে আলোচনা করেছি, যে প্রেম একমাত্র শুধু ভগবানের সাথেই সম্ভব, বাকি জগতে যা কিছু জাগতিক আকর্ষণ ইত্যাদি সেগুলো কামের পর্যায়ে পড়ছে। তো সেই কাম এবং প্রেমের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি, এবং বিবাহের আধ্যাত্মিক এবং জাগতিক দৃষ্টিভঙ্গি, জাগতিক ব্যক্তিরা বিবাহ থেকে কি এক্সপেকটেশন রাখেন, আর আধ্যাত্মিক যারা স্পিরিচুয়াল তারা কিরকম ভাবে বিবাহটাকে দেখেন, কিভাবে তার থেকে কি কি এক্সপেকটেশন রাখেন, সেগুলো আমরা দেখেছি। এবং তারপর চ্যাপ্টার 2 তে আমরা আলোচনা করলাম ওয়াই টু গেট ম্যারিড, কেন আমরা বিবাহ করব। সেই কোয়েশ্চেনটা আমাদের মন থেকে আসা উচিত নয়, মনকে এন্টারটেনমেন্ট করার জন্য নয়, যে মনের ভালো লাগছে বিবাহ করে নিলাম, বা আমার ভালো লাগছে না, করতে মন যাচ্ছে না, আমি বিবাহ করব না। আমার মনকে জিজ্ঞেস করা উচিত নয়। আমার বিচার করা উচিত যে কোন আশ্রমটা আমার জন্য বেটার, এইভাবে কোয়েশ্চেন করা উচিত। ঠিক আছে, আমি কি বিবাহ করতে চাই এটা কোয়েশ্চেন হওয়া উচিত নয়। আমি যখনই এটা বলছি আমি কি চাই, মানে আমার মন কি চাই, সেটা কোনো বড় কথা না। আমাদের ভাবতে হবে আমার কি বিবাহ করা দরকার, বা আমার মানে কৃষ্ণ কনসিয়াসনেস উন্নতি করার জন্য কোন আশ্রমটা আমার জন্য বেস্ট, গৃহস্থ আশ্রম না ব্রহ্মচর্য আশ্রম। তো সেটা আমরা কিভাবে ডিসকাস করব, মাইন্ডের সাথে ডিসকাশন করা চলবে না। কার সাথে ডিসকাস করতে হবে তাহলে, কে বলতে পারবে?
যে কোনো স্পিরিচুয়াল ডিসিশন কার সাথে আমরা ডিসকাস করবো? Yes, রাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রভু, আমাদের গুরু এবং সিনিয়র ডিভোটিস যারা আছে তাদের হুম। পরামর্শ। ভেরি গুড। তো গুরু, সাধু, শাস্ত্র, এদেরকে আমাদের কনসাল্ট করতে হবে, নট মাই মাইন্ড। ওকে, তো সেটা আমরা আলোচনা করলাম। অ্যাট হোয়াট এজ টু গেট ম্যারিড? বিবাহের উপযুক্ত বয়স কি? প্রভুজিদের জন্য অ্যারাউন্ড 25, এবং মাতাজিদের জন্য অনেক কম, সে বিবাহের জন্য যে প্রপার এজ সেটা। বিশেষ করে মাতাজিদের জন্য কম বয়সে বিবাহ করাটাকে হাইলি এনকারেজ করা হচ্ছে শাস্ত্রতে। কারণ যদি কম বয়সে বিবাহ না হয়, মাইন্ড খুব চঞ্চল হয়ে যায়। সেজন্য আগেকার দিনে ছিল প্রভুপাদের সময় তো 9, 10, 11 এরকম বছর বয়সে বিয়ে হয়ে যেত। 12 বছরেও যদি বিয়ে না হয় তাহলে চিন্তিত হয়ে যেত বাড়ির লোকজন। তো কম বয়সে বিবাহ হয়ে যেত, এবং তারা পরিণত বয়স্ক হলে তখন একসাথে থাকতেন হাজবেন্ডের সাথে। নাহলে বিবাহের পরেও তারা নিজের নিজের বাড়িতেই থাকতো। 15-16 বছর হওয়ার পর তারা একসাথে থাকতেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখনই একটা একজন মানে মাতাজি বা গার্ল সে বড় হচ্ছে, তার তাকে প্রকৃতি মা এইভাবেই তৈরি করেছে যে তার একটা নিড আসবে, কোন একটা পুরুষের সঙ্গ লাভ করা, অ্যাজ আ হাজবেন্ড বা স্বামী রূপে রূপে তাকে প্রাপ্ত করার একটা ইচ্ছা বা এই নিডটা ভেতর থেকে সে ফিল করবে। তো সেজন্যই বাবার কাজ হচ্ছে যে খুব কম বয়সে যদি বিবাহ দেওয়া মানে পসিবল না হয়, তাহলে অ্যাটলিস্ট ফিক্সড করে দেওয়া যে এ পরবর্তীকালে তোমার সাথে এই ছেলের বিয়ে হবে। তো সেই বরকে ফিক্সড করে দেওয়া, এটা অ্যাটলিস্ট করা উচিত তার পিতার। আদারওয়াইজ সেই মাতাজি অত্যন্ত স্টেবল হয়ে মানে আনস্টেবল থাকতে পারে আর কি, যখন পরিণত বয়স্ক হবে। তো বর্তমানে যেটা কালচার, কি অনেক লেটে বিবাহ হচ্ছে, সেটা মোটেই এনকারেজড নয় আমাদের শাস্ত্রতে। তো সেটা আমরা আলোচনা করলাম, এবং তার বিভিন্ন বেনিফিটস আমরা আলোচনা করেছি, যে কম বয়সে বিয়ে হলে বিভিন্ন রকম হাজবেন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার ক্ষমতা ইত্যাদি, সমস্ত দিক থেকে, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, সব দিক থেকে বেনিফিট, ডিভোর্সের চান্স অনেক কম ইত্যাদি। এবং যদি সেটা না হয় তার কি কি প্রবলেম হতে পারে সেগুলো আমরা আলোচনা করেছি আগের ক্লাসে। তো তারপর অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি নিয়ে আলোচনা হয়েছে, যে বিবাহের আগে অ্যাস্ট্রোলজি ম্যাচ করা উচিত। তো এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট আমাদের নেচারটা বুঝিয়ে দেয়, এবং প্রপার যদি অ্যাস্ট্রোলজি আমরা কনসাল্ট করি, মোটামুটি ঠিকঠাকই, মানে মোরলেস ঠিকই বলবে, তোমার যেরকম নেচার দেখবে মিলে যাবে। তো যারা ডিভোটি অ্যাস্ট্রোলজার আছেন তাদের সাথে কনসাল্ট করা যেতে পারে। তো মোটামুটি একটা নেচারের মিল দেখে গৃহস্থ আশ্রমে, মানে এটা হচ্ছে ইনিশিয়াল চেক, যে আমি দেখে নিলাম যে আমার নেচার আর আমি যার সাথে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে চাইছি তার নেচার মোটামুটি ম্যাচ করে কিনা, বা খুব বেশি ডিসিমিলারিটি বা মিসম্যাচ যদি থাকে তাহলে একটা প্রবলেম আসতে পারে। তো কিন্তু এখানে বিভিন্ন ফ্যাক্টরস রয়েছে। প্রথম কথা যে কেউ যদি খুব ভালো ডিভোটি হয়, তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম থাকলেও সেটা ম্যাটার করবে না খুব একটা। এবং প্র্যাকটিক্যাল আমরা কিছু স্টেপস আলোচনা করেছিলাম, সেগুলো খুব ইম্পর্টেন্ট, আমি আরেকবার রিক্যাপ করতে চাই। যে প্রথম কথা, দেখা যায় যে সব কিছু ফ্যাক্টর ম্যাচ করে কাউকে পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। কেউ কেউ পেতেও পারে, যে সব ভালো, ভালো এস্টাবলিশড, দেখতে সুন্দর, ভালো ভক্তি করছে, ভক্তিতে অনেক উন্নত, আমার থেকে সিনিয়র, এবং সবকিছু ফ্যামিলিও ভালো, তারপরে অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাচও হচ্ছে। তো এরকম সমস্ত কিছু ম্যাচ করে যদি পাওয়া যায় সেটা হচ্ছে বেস্ট। কিন্তু যদি দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না, একটা বা দুটো ফ্যাক্টর প্রবলেম হচ্ছে, তখন যে ফ্যাক্টরগুলোকে না করলেই নয় সেগুলোকে করতে হবে। যেমন ফর এক্সাম্পল, কোনো ডিভোটি মাতাজি, তার হয়তো রিকোয়ারমেন্ট হতে পারে যে আমার শুধু একটাই রিকোয়ারমেন্ট, যে ভালো ভক্ত হতে হবে, আমার থেকে সিনিয়র, আমার থেকে উন্নত ভক্ত হতে হবে, বা সেইটুকুই রিকোয়ারমেন্ট। মেটেরিয়ালিস্টিক্যালি যদি সে একটু কমও করে আমার কোনো অসুবিধা নেই, আমি মানিয়ে নেবো, কিন্তু আমার থেকে ভালো ডিভোটি হতে হবে।
কিন্তু তার বাড়ির সেটা রিকোয়ারমেন্ট না হতে পারে, তার বাড়ি বলতে পারে যে না, যতক্ষণ না একদম প্রপার এস্টাবলিশড হচ্ছে, একটা সার্টেন ফিগারের উপর স্যালারি হচ্ছে, ততক্ষণ আমি বিয়ে দেব না। তো সেটা হতে পারে। তো অনেক সময় আমার রিকোয়ারমেন্ট না হলে আমার ফ্যামিলির রিকোয়ারমেন্ট হতে পারে ইত্যাদি। তো সমস্ত যে রিকোয়ারমেন্ট গুলো স্যাটিসফাই না হলে বিয়ে হওয়া সম্ভব নয়, সেগুলোকে স্যাটিসফাই করার পর যদি দেখা যায় যে দু চারজন আছে এরকম ক্যান্ডিডেট ফিল্টার্ড হয়ে, তো তাদের মধ্যে আমরা দেখতে পারি অ্যাস্ট্রোলজিক্যালি কোনটা সব থেকে বেস্ট ম্যাচ হচ্ছে আমার জন্য। আর যদি দেখা যায় এইসব মানে বিবেচনা করে মোটামুটি একজন কি পাওয়া যাচ্ছে যে সব ক্রাইটেরিয়া গুলো ঠিকঠাক ফুলফিল করছে, তখন তাহলে আর অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাচ দেখেও খুব একটা লাভ নেই আর কি। হোক আর নাই হোক, আমাকে আর কোনো অপশন নেই। তো সেই জন্য একটা ওয়ার্ক অ্যারাউন্ড হচ্ছে, যদি অ্যাস্ট্রোলজিক্যাল কোনো প্রবলেম থাকে তাহলে কি করতে হবে, বিভিন্ন স্পিরিচুয়াল সলিউশনস সেগুলোতে দেখা যেতে পারে। যেমন জেনারেলি যে কোনো গ্রহের দোষ নৃসিংহ যজ্ঞের মাধ্যমে কাটানো সম্ভব, নৃসিংহ কবচ পাঠ করার মাধ্যমে। তো এগুলো কিছু স্পিরিচুয়াল সলিউশন আমরা ট্রাই করতে পারি, নৃসিংহদেবকে পুজো দেওয়া ইত্যাদি ইত্যাদি। এবং যদি আমরা বিবাহের পূর্বে সমস্ত বৈষ্ণবদের গুরু মহারাজের ব্লেসিংস নিয়ে বিবাহ করি, তাহলে বৈষ্ণবদের ব্লেসিংসে অনেক বিপত্তি কেটে যায়। এবং স্ট্রং কমিটমেন্ট নিতে হবে যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কিছু প্রবলেম আছে, তো সেই জন্য কৃষ্ণ ভক্তিতে খুব স্ট্রং হতে হবে। কৃষ্ণ ভক্তিতে যদি স্ট্রং হয় তাহলে ওই প্রবলেমগুলো নেগলিজিবল হয়ে যাবে, সেকেন্ডারি হয়ে যাবে। এবং আমরা ডিভোটি অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করতে পারি যে দেখুন, আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই, এর সাথে আমাকে বিয়ে করতে হবে, এখন এই প্রবলেম আছে অ্যাস্ট্রোলজিক্যালি, তার কি সলিউশন আছে, কি মানে কিছু যদি ওয়ার্শিপ করতে হয় স্পেশাল যজ্ঞ, বা কিছু যদি মন্ত্রাস চ্যান্ট করতে হয়, আমাদেরকে কিছু রিচুয়ালস ফলো করতে হয়, তাহলে সেটা বলুন। তো এগুলো বিভিন্ন প্র্যাকটিক্যাল স্টেপ আমরা নিতে পারি। তো মাতাজি বলেছেন যে দেখো, অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা এটা পার্সোনাল প্রত্যেকে, অনেকে প্রায়োরিটি দেয় অনেকে দেয় না। এমন এক্সাম্পল আছে খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাচ, কিন্তু তাতেও দেখা যাচ্ছে ডিভোর্স হচ্ছে তাদের মধ্যে। খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাচ হলে আরেকটা প্রবলেম হতে পারে, যে একদম মনের মতো হাজবেন্ড আর এই একদম মনের মতো ওয়াইফ পেয়েছে, তো সুন্দর দুজন মিলে মিলেমিশে মায়াতে যাচ্ছে, মানে দুজনে একসাথে অধঃপতন, কৃষ্ণ ভক্তি করার থেকে দুজন মিলে একসাথে মায়াতে যাচ্ছে। হুম। তো যাই হোক, কম বেশি সবারই হয়তো কিছু না কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু মেইন জিনিস হচ্ছে সাকসেস ডিপেন্ডস অন আমাদের যে কৃষ্ণ ভক্তির কমিটমেন্ট। হুম। তো যেমন পার্সোনালি আমার ক্ষেত্রেও মনে আছে যে অ্যাস্ট্রোলজিক্যালি খুব একটা ম্যাচ হচ্ছিল না সেই সময়তে, এবং কিছু প্রবলেম ছিল। তো যাই হোক, আমরা স্পিরিচুয়াল সলিউশনস ট্রাই করেছিলাম মায়াপুরে গিয়ে, নৃসিংহযজ্ঞ ইত্যাদি। তো সেগুলো করা যেতে পারে। এবং মেন বিষয় হচ্ছে আমরা যদি ভক্তিতে ফোকাস করি, তাহলে এই প্রবলেমগুলোকে ওভারকাম করা পসিবল। তবে আজকাল কলিযুগে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যে আগেকার দিনে এটা কোনো প্রবলেম ছিল না, যে বিবাহ হচ্ছে মানে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, সারা জীবন একসাথে থাকবে। কিন্তু কলিযুগের মানুষের এত চঞ্চল মতি, সে সহজেই ডিস্টার্ব, তারা টলারেন্স খুব কম। হ্যাঁ, একটু যদি সমস্যা হচ্ছে, ছেড়ে দাও আমাকে, আমি বেরিয়ে যাবো, ডিভোর্স ইত্যাদি, এই যে বিষয়টা, হ্যাঁ উপদ্রুতা, সবসময় ডিস্টার্ব। প্রায়ণ অল্পায়ুষ সভ্য কালো অস্মিন যুগে জনা, মন্দ সুমন্দ মতয়োর মন্দ ভাগ্য হি উপদ্রুতা। এই জিনিসটাই কমাতে হবে। স্পিরিচুয়াল কালচার মানে হচ্ছে সহ্য করতে শিখতে হবে। যদি কিছু সামান্য প্রবলেমও আছে, তাহলে বুঝতে হবে হ্যাঁ আমার কপাল খারাপ, ঠিক আছে আমার কর্মা খারাপ, আমি অত ভালো পার্টনার পাওয়ার যোগ্য নই, কিন্তু যেটা আছে সেটা নিয়ে আমাকে থাকতে হবে। একদম আনবিয়ারেবল কেসে, মানে কিছুতেই থাকা সম্ভব নয় তার সাথে, কিছুতেই থাকা সম্ভব নয় সেটারও ডেফিনেশন আলাদা। অনেকে হয়তো বলতে পারে যে, কোনো ওয়াইফ বলতে পারে আহ যে জানো, মাঝে মাঝে আমার হাজবেন্ড আমাকে বকে, এর সাথে থাকা যায়? তো সেটাও ডিপেন্ড করে কার টলারেন্স লিমিট কিরকম। প্রায় প্রতিদিনই ঝগড়া হচ্ছে, এভাবে থাকা যায়? তো যাই হোক, সেটাই আর কি, প্রত্যেকের টলারেন্সের লেভেল আলাদা, সেই অনুযায়ী সে ডিসাইড করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যতটা সম্ভব পারা যায় যে ডিভোর্স বলে জিনিসটা যেন না আসে।
আমার যদি কিছু সমস্যা হচ্ছে আমি সেটাকে মেনে নিতে শিখতে হবে। একদমই আমার পক্ষে মানে আমার গোটা জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, মানে এর থেকে বাজে কন্ডিশন নরকে গেলেও হবে না, সেই রকম কেসে ডিভোর্স সেটা মানা যায়। হুম। তো সেই জন্য প্র্যাকটিক্যালি আমাদের জিজ্ঞেস করা উচিত সিনিয়র বৈষ্ণবদের আমার এরকম সিচুয়েশন, কি করা উচিত। অনেক সময় কিছুই নয়, ব্যাপারটা তুচ্ছ, কিন্তু আমার মনে হচ্ছে যে বিশাল ব্যাপার, আর আমি এর সাথে কি করে থাকবো, অথচ সেই ব্যাপারটা কিছুই না। সেটা হয়তো আহ আমাদের যারা সিনিয়র তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবো ওই সামান্য বিষয়ে তুই এরকম করছিস, আমাদের সময় তো এরকম ছিল। কারো তো শ্বশুর বাড়িতে প্রবলেম, সে হয়তো বলবে যে আমার থাকতে পারছি না মা, আমি চলে এসেছি শ্বশুর বাড়ি থেকে। তার মা হয়তো বোঝাবে তোর শ্বশুর বাড়িতে তো তাও ভালো, আমাদের বেড়াতে কি ছিল শোন। তো এটা আর কি, টলারেন্স আগের থেকে যে কমে যাচ্ছে সেই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই। তো গৃহস্থ আশ্রমের মূল মন্ত্র সেজন্য হচ্ছে অ্যাডজাস্টমেন্ট বা টলারেট করতে শিখতে হবে। তাম তিতিক্ষস্ব ভারত, আদারওয়াইজ পারফেক্ট পার্টনার তো কেউ নয়। যখনই আমি গৃহস্থ আশ্রমে তার সাথে থাকবো 1 বছর 2 বছর, তার সমস্ত খারাপ গুণগুলো প্রকটিত হতে শুরু করবে। গৃহস্থ আশ্রমে প্রবেশ করার আগে সেও আমার সাথে এমন ভাবে কথা বলতো যেন আমি ইমপ্রেসড হই, আমি তার সাথে এমন ভাবে কথা বলতাম যে সে যেন ইমপ্রেসড হয়। সবসময় ভালোটা দেখিয়েছে। আর একসাথে থাকার পর তখন অ্যাকচুয়াল যে ব্যাপারটা সেটা চোখের সামনে ফুটে উঠবে। তো পারফেক্ট তো কেউ নয় কৃষ্ণ ছাড়া, কিন্তু আমাকে থাকতে হবে এর মধ্যেই, আর কৃষ্ণ আমাকে এটা দিয়েছে, এর মধ্যেই আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সেটা হচ্ছে মেন জিনিস। তো অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি আমরা আলোচনা করেছি। ফিজিক্যাল অ্যাট্রাকশন এন্ড ইন্টিমেসি আজকের টপিক। Having established that the primary goal of married life within Krishna consciousness is not sense gratification and romance, does not mean physical attraction and intimacy are not important. It most certainly is a significant aspect in choosing a spouse. After all, marriage cannot be compared to a brother sister connection. It is a conjugal relationship which also includes attraction and intimacy. এখানে একটা খুব প্র্যাকটিক্যাল ফ্যাক্টর মাতাজি বলছেন। এটা থেকে বোঝা যায় যে মাতাজির ম্যাচুরিটি লেভেলটা কোন জায়গাতে। ফিজিক্যাল অ্যাট্রাকশন এন্ড ইন্টিমেসি। তো এই সেকশনটার প্রথম প্যারাগ্রাফটা পড়েই বোঝা যাচ্ছে যে উনি কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি, সেই মুডটা বোঝা খুব ইম্পর্টেন্ট। তো এক কথায় মাতাজি যেটা বলতে চাইছেন যে বিবাহের সময় আমাকে এই ফ্যাক্টরটাও কনসিডার করতে হবে যে আমি যার সাথে গৃহস্থ আশ্রমে যাচ্ছি তাকে যেন আমার ভালো লাগে, আমি যেন তার প্রতি অ্যাট্রাক্টেড হই। এটা অন দ্য মেটেরিয়াল প্ল্যাটফর্ম, কিন্তু অ্যাট্রাকশনটা নেসেসারি। এর খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং হয়তো একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল। কনফিউজিং মানে দেখো এখানে বিভিন্ন ফ্যাক্টরস রয়েছে, আমি কাকে বিবাহ করব তার বিভিন্ন ফ্যাক্টরস রয়েছে। একটা যেমন আমরা আলোচনা করলাম অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি, সেটা একটা দেখার বিষয় রয়েছে। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড ফ্যাক্টরই হচ্ছে যে আমি তার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছি কিনা। এইখানে বিভিন্ন মেটেরিয়াল ফ্যাক্টরস আসতে পারে। যেমন ফর এক্সাম্পল কোনো মাতাজির হয়তো কোনো প্রভুজিকে আমি অ্যাট্রাক্টেড ফিল করছি কিনা তার প্রতি, সেটার জন্য তার লুকস ইম্পর্টেন্ট হতে পারে। সে কিরকম, তার ইন্টেলেকচুয়াল এবিলিটি সেটা ইম্পর্টেন্ট হতে পারে। সে কিরকম ইনকাম করছে সেটা হতে পারে। তো মাতাজি এটা বলতে চাইছেন, দেবকী মাতাজি, যে আমরা তো বিভিন্ন স্পিরিচুয়াল ফ্যাক্টর কনসিডার করবোই, যে সে ভালো ভক্ত কিনা ইত্যাদি, বা ভালো ভক্ত সেটাও একটা অ্যাট্রাকশনের ব্যাপার হতে পারে। কিন্তু আমি তার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছি কিনা সেটা ইম্পর্টেন্ট। অনেকে মনে হতে পারে যে সেই রোবটের মতো কি, ভালো ভক্ত, ঠিক আছে আমি তার প্রতি অ্যাট্রাক্টেড না হলেও অসুবিধা নেই, সব ফ্যাক্টর মিলে যাচ্ছে, আমাকে বিয়ে করতে হবে। তো
সেটা হলে কিন্তু আমি তার প্রতি অ্যাট্রাক্টেড নই, সব ঠিক আছে, হ্যাঁ বাবা মা কিছু একটা দেখে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আমি তার প্রতি অ্যাট্রাক্টেড নই। তো ওইভাবে কিন্তু টিকে থাকা খুব ইম্পর্ট্যান্ট, মানে টিকে থাকার যেহেতু ইম্পর্ট্যান্ট এবং ডাইভোর্স কিন্তু খুবই কমন, সেই জন্যে এই অ্যাট্রাকশন ফ্যাক্টরটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমি পার্টনারের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছি কিনা। যদি সেই অ্যাট্রাকশনটা না থাকে, সেটা মেটেরিয়াল প্ল্যাটফর্মে হলেও, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ আমি তো কমপ্লিটলি এখনই স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে উঠে যাইনি। তাই যদি দৈহিক লেভেলে একটা অ্যাট্রাকশন থাকে, সেটাও দরকার আছে ম্যারেজটা কন্টিনিউ করার জন্য। যদি আমার কাউকে একদমই তার প্রতি আমি অ্যাট্রাক্টেড নই, তাহলে কিন্তু ভালো গৃহস্থ আশ্রম হবে না সেটা। গৃহস্থ আশ্রমে প্রবেশ করছি মানেই আমাকে বুঝতে হবে যে এটা কিন্তু ব্রহ্মচারী আশ্রম নয়। তো আমি সেন্স গ্রাটিফিকেশন করার জন্যই গৃহস্থ আশ্রমে আসছি। আমি যদি কমপ্লিটলি আমার সেন্সেস কন্ট্রোলে থাকতো, তাহলে তো আমার গৃহস্থ আশ্রমে আসার দরকার ছিল না। তার মানে আমি কমপ্লিটলি স্পিরিচুয়াল পার্সোনালিটি নই একদম, সেই সুখদেব গোস্বাইয়ের মতো লিবারেটেড সোল নই। তো সেই জন্য আমাকে মেটেরিয়াল ফ্যাক্টরগুলো কনসিডার করতে হবে। আমি তার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড কিনা, ফিজিক্যাল অ্যাট্রাকশন বলছি, দৈহিক ভাবে তার প্রতি অ্যাট্রাক্টেড কিনা আমি, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হুম। মানে এই জিনিসটা, এই ফ্যাক্টরটা কি, আশা করি আমি বোঝাতে পারছি। যদি ভালো করে বুঝতে চাই, মনে করো আমরা যে ডিভোশনাল লাইফ প্র্যাকটিস করছি, সেই ডিভোটি সত্তাটাকে আমি হাঁটিয়ে দিলাম, ঠিক আছে। অ্যাজ এ পার্সন আমি, যদি আমি নন ডিভোটি হতাম, আরেকজন ব্যক্তিকে যে আমি চুজ করছি, মানে নন ডিভোটিরা বেসিক্যালি অনলি দিস ফ্যাক্টরটাকে কনসিডার করে, ফিজিক্যাল অ্যাট্রাকশন। যারা ডিভোটি নয়, তারা অনলি দিস ফ্যাক্টরটিকে কনসিডার করে, যে আমি তাকে তাকে দেখে আমার ভালো লাগছে কিনা, তার সৌন্দর্যে আমি মুগ্ধ কিনা, ইত্যাদি ইত্যাদি, দৈহিক বৈশিষ্ট্যের প্রতি আকর্ষণ। তো সেটা মেটেরিয়ালিস্টিক ব্যক্তিরা করে থাকে। কিন্তু এটাই আমি বারবার হাইলাইট করেছি যে মাতাজি এইটাকে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর লিখেছেন, ইভেন ফর ডিভোটিস। কেন? কারণ মাতাজি অনেক এক্সপিরিয়েন্সড। আমরা হয়তো গৃহস্থ আশ্রমে প্রবেশ করার সময় দেখাবো আমি পিওর ডিভোটি, আমার এসব কিছু দরকার নেই, একদম ভালো ভক্ত হলেই বাস, আমার আর কিছু চাই না। কিন্তু অ্যাকচুয়ালি আমি পিওর ডিভোটি নয়। কয়েক বছর পর সেটা রিভিল হয়, যে ডিভোর্সের মাধ্যমে প্রমাণিত হয় যে আমি পিওর ডিভোটি নয়। তো সেইভাবে যাতে প্রমাণিত না হয়, সেই জন্য মাতাজি বলছেন আগের থেকে যে ইউ শুড অলসো কনসিডার ফিজিক্যাল অ্যাট্রাকশন অ্যাজ এ ফ্যাক্টর। আফটার অল ম্যারেজ ক্যানট বি কম্পেয়ার টু ব্রাদার সিস্টার কানেকশন। এটা তো ভাই বোনের সম্পর্ক নয় যে আমি তার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড না হলেও থেকে যাব সারা জীবন। নো, এটা ব্রাদার সিস্টার রিলেশনশিপ নয়, এটা হচ্ছে কনজুগাল রিলেশনশিপ। তো সেখানে attraction and intimacy একটা important factor. If such attraction is not there, our mind and senses may not be satisfied, and we may be attracted by another man or women in due course of time. দেখো, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলছে এখানে। কেন কেন এটা ইম্পর্টেন্ট, এটা কেন আনা হচ্ছে, এই একটা মেটেরিয়াল ফ্যাক্টরকে কেন নিয়ে আসা হচ্ছে, এটা একটা কনফিউশনের কারণ হতে পারে, বা বিওয়াইল্ডারিং হতে পারে। হোয়াট, এত সুন্দর একটা স্পিরিচুয়াল বুক, সেখানে ফিজিক্যাল অ্যাট্রাকশন ইন্টিমেসি সেটাকে একটা ফ্যাক্টর বলছে। এইভাবে কারা বিয়ে করে? মেটেরিয়ালিস্টিক ব্যক্তিটা বিয়ে করে এইভাবে। নো, বিষয়টা হচ্ছে এইটার নিড আসছে তার কারণ আমার ইম্পিউরিটি। আমি যদি পিওর ডিভোটি হতাম, এটা এগুলোর কোনো দরকারই ছিল না। কিন্তু আমি যেহেতু ইম্পিওর, আজকে আমি মুখে বলে দিতে পারি যে আমার ফিজিক্যাল অ্যাট্রাকশন ইন্টিমেসি কোনো ফ্যাক্টর নাই। বিবাহে প্রবেশ করার পর, মানে গৃহস্থাশ্রমে যাওয়ার পর, হয়তো আমি অন্য কারোর প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হব ডিউ টু মাই ইম্পিউরিটি, অ্যান্ড দেন দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। তো সেই জন্যে এটা ভালো যে
ওয়াইফ যেন হাজবেন্ডের প্রতি অ্যাট্রাক্টেড হয়, হাজবেন্ড যেন ওয়াইফের প্রতি অ্যাট্রাক্টেড হয়, একটা মেটেরিয়াল অ্যাট্রাকশন থাকে। কারণ তুমি কি ভক্তি করবে না করবে তার গ্যারেন্টি খুবই কম। মায়া যা পাওয়ারফুল, আর ব্রহ্মারও মতিভ্রম হতে পারে, তো তোমার হতেই পারে। তো ভক্তি তুমি মানে কেউ যদি ভালো ভক্তি করে তাহলে তো সবকিছু সাত খুন মাপ, অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম থাকুক, কিছু ফিজিক্যাল প্রবলেম থাকুক, যাই হোক সব, তবুও সে সাকসেসফুল ম্যারেজ করতে পারবে। কিন্তু সেটা কি কেউ গ্যারান্টি দিতে পারবে সারা জীবন এ সুন্দরভাবে ভক্তি করে যাবে? এটা বিশাল বড় গ্যারান্টি কেউ দিতে পারবে না। ব্রহ্মা শিবার ইন্দ্রের পর্যন্ত পতন হতে পারে। তো মাতাজি এটা শিওর করতে চাইছেন, যদি বাই চান্স মায়ার প্রভাবে তোমার ভক্তি গেল, অ্যাটলিস্ট তোমার যাতে ডিভোর্স না হয়, সেই জন্য তখন এই ফিজিক্যাল অ্যাট্রাকশনটা বেঁচে থাকবে। তখন তুমি নন ডিভোটির পর্যায়ে পড়ছো, কিন্তু তবুও বিয়েটা বাঁচানোর জন্য এই ফ্যাক্টরটা বেঁচে থাকবে। বোঝা যাচ্ছে এটা গুরুত্বটা কি, কেন মাতাজি বলতে চাইছেন, কি কনটেক্সটে বলতে চাইছেন? এরকম একটা স্পিরিচুয়াল ডিসকাশনের মধ্যে হঠাৎ একটা মেটেরিয়ালিস্টিক সেন্স গ্র্যাটিফিকেশনের মতো লাগছে, এই টপিকটা ঢুকিয়ে দিলেন কেন? সেটা ভালো করে বুঝতে হয়, যাতে আমি অন্য কারোর প্রতি আকৃষ্ট না হয়। So that after marriage we don't get attracted to other men or women. There have to be affectionate feelings, otherwise how can a family stay together? Affection and emotional attachment is a kind of glue which bonds the family members together. বলছে এটা অ্যাফেকশনেট ফিলিং দরকার আছে এবং একটা ইমোশনাল অ্যাটাচমেন্টেরও দরকার আছে। এই ইমোশনাল অ্যাটাচমেন্টে কি করে আঠার মতো কাজ করে একটা ফ্যামিলিকে জুড়ে রাখার জন্য। দেখো, এই সেকশনটা পুরোটাই বিওয়াইল্ডারিং। এখানে মাতাজি বলছে একটা ইমোশনাল অ্যাটাচমেন্টের দরকার আছে। ভগবত গীতায় কৃষ্ণ প্রতিটা ভার্সেই প্রায় চিৎকার করে করে বলছে যে অ্যাটাচমেন্ট খারাপ জিনিস, ডোন্ট গেট অ্যাটাচড, ডোন্ট গেট অ্যাটাচড। মাতাজি বলছে এখানে গৃহস্থ আশ্রমে ইমোশনাল অ্যাটাচমেন্টের দরকার আছে। লাভের ডেফিনেশন কি? লাভ মানে হচ্ছে উইদাউট অ্যাটাচমেন্ট হতে হবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি থাকা উচিত? লাভ না লাস্ট? লাভ থাকা উচিত। লাভের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আই এম নট অ্যাটাচড, কিন্তু আমি তার ভালো চাই, সে ভালো থাকুক সেটা চাই, অ্যাটাচমেন্ট যেন না থাকে। কিন্তু এখানে মাতাজি বলছেন না, তোমার দেখতে হবে ইমোশনালি অ্যাটাচড কিনা তুমি। কেন? আবার সেম উত্তর, কারণ আমি গোলমাল, আমার জন্য দরকার আছে। পিওর ডিভোটি হলে তার দরকার ছিল না। সে অ্যাটাচমেন্ট না থাকলেও সারা জীবন সুন্দরভাবে ডিউটি করে যেতে পারবে। অ্যাকচুয়াল গৃহস্থাশ্রম মানে কি? ডিউটি করতে হবে তোমাকে। অ্যাকচুয়াল গৃহস্থাশ্রম মানে তোমাকে ডিউটি করতে হবে এবং তার মধ্যে পিউরিফিকেশন হবে। গৃহস্থাশ্রম মানে হচ্ছে আমার মধ্যে কিছু সেন্স গ্র্যাটিফিকেশন করার ডিজায়ার আছে, শাস্ত্র বলছে ঠিক আছে, তোমাকে আমি তার সুযোগ দিচ্ছি, গৃহস্থাশ্রমে যাও, সেখানে তুমি সেন্স গ্র্যাটিফিকেশন করো রেগুলেটেড ফর্মে। গৃহস্থাশ্রম থেকে যখন তুমি বেরিয়ে আসবে, তোমার সেই সেন্স গ্র্যাটিফিকেশন ইচ্ছাটা চলে যাবে। তো গৃহস্থাশ্রমটা পিউরিফাই হওয়ার জন্য। তো একজন যে পিওর ডিভোটি, যার মধ্যে কোনো সেন্স গ্র্যাটিফিকেশনের ডিজায়ার নেই, সে যদি তার পার্টনারের প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড নাও হয়, ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি নাও থাকে, তবুও কিন্তু সে সারা জীবন ডিউটি করে যেতে পারবে। কারণ পিওর ডিভোটি মানে হচ্ছে মন বলে তার আর কিছু নাই। মাইন্ড, ইন্টেলিজেন্স, ফলস ইগো এগুলো হচ্ছে মেটেরিয়াল সাটল বডি। পিওর ডিভোটি মানে সাটল বডি ইজ ডিজলভড। মনের দ্বারা কোনো ডিস্টারবেন্স ফিল করে না। তার মাইন্ড হচ্ছে স্পিরিচুয়াল মাইন্ড, ট্রান্সেন্ডেন্টাল মাইন্ড। মনের যে ডিস্টারবেন্স, যে মন যে বিভিন্ন ডিমান্ড করে, এটা দাও ওটা দাও সেটা দাও, পিওর ডিভোটির এটা নেই। জিতাত্মান প্রশান্ত পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেশু তথা মান অপমানয়। প্রশান্ত সে, মন তার চুপচাপ থাকে, বন্ধুর মতো, বন্ধুর আত্মাৎ মনস্তস্য, মন হচ্ছে তার বন্ধু। পিওর ডিভোটি
যেটা বলে যে কৃষ্ণ সেবার জন্য আমার এই করা উচিত, মন বলে আচ্ছা ঠিক আছে, মন তার অনুগত দাস। পিওর ডিভোট একবার বলে দেবে দেখ একে তোর ভালো লাগে না, যার সাথে বিয়ে হয়েছে, কিন্তু কৃষ্ণ একেই দিয়েছে, এর সাথেই থাকতে হবে, মন বলে ঠিক আছে আচ্ছা, আমি আর অন্য কোনো দিকে তাকাবো না। এটা হচ্ছে পিওর ডিভোটির মন। তাই সে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হোক না হোক তার কিছু যায় আসে না। সে সারা জীবন কেন কোটি কোটি জন্ম থেকে যাবে, সে এটাও বলবে না কই 100 বছর তো থাকলে এবারে কৃষ্ণ আমাকে একটু মুক্তি দাও ন। সে বলবে কৃষ্ণ আর থাকতে হবে, যদি বলো থেকে যাবো, আর যদি বলো তোমার ধামে যেতে হবে চলে যাবো, কোনোটাতেই তার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে পিওর ডিভোটি। দিবি বা ভুবি বা মমাস্তু বাসো, যেখানে রাখবে রাখো ভগবান। দিব্যলোকে স্বর্গে, স্বর্গে আমাকে পাঠাতে চাও পাঠিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ভুবি বা পৃথিবীতে রাখবে তাই রাখো। নরকে বা নরকে দিতে যাও কোনো অসুবিধা নেই। নরকে বা নরকান্তক প্রকামম, হে নরকান্তক, মানে কৃষ্ণের একটা নাম হচ্ছে নরকান্তক, নরক যুক্ত অন্তক, মানে নরকে গমন যে অন্ত করতে পারে বা আটকাতে পারে সে হচ্ছে কৃষ্ণ। তো বলছে দিবি বা ভুবি বা মমাস্তু বাসো নরকে বা নরকান্তক প্রকামম, যদি নরকান্তক মানে কৃষ্ণ প্রকামম ইচ্ছা করেন, তাহলে তিনি আমাকে দিব্যলোকে রাখতে পারেন, ভূলোকে রাখতে পারেন, নরকে রাখতে পারেন, আমার কিছু যায় আসে না। অবধীরিতা শারদার বিন্দু চরণৌতে মরণেপি চিন্তয়ামি, মরণের সময় যেন তোমার চরণটা আমি চিন্তা করতে পারি, সেই বরটা আমাকে দাও। এবারে তুমি আমাকে যেখানে খুশি রাখো। কীট জন্ম হউ যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। কীট হয়ে জন্মগ্রহণ দিতে চাও তাই দাও, কোনো অসুবিধা নাই। বহির্মুখী ব্রহ্মা আমি হতে চাই না, এমন ব্রহ্মা আমি হতে চাই না যে কৃষ্ণের দাস নয়। তো পিওর ডিভোটি হচ্ছে এরকম, মানে একটা আশ্চর্য স্পিসিস। সেই জন্যে অর্জুন জিজ্ঞেস করছেন ভগবানকে, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব, স্থিতপ্রজ্ঞের ভাষা কিরকম, স্থিতপ্রজ্ঞ কেমন করে চলে, ব্রজেতা কিম কিমাসিত, কিরকম ভাবে সে হাঁটা চলা করে, কিভাবে কথা বলে, হে কেশব এরকম ব্যক্তি কেউ আছে নাকি পৃথিবীতে, থাকলে কিভাবে চিনবো। তখন কৃষ্ণ বলছেন বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা ভীতরাগ ভয়া ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। দুঃখে অনুদ্বিগ্ন সে, সুখেও তার কিছু যায় আসে না। সে হচ্ছে সমুদ্রের মতো, আপূর্যমান মচলা প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ, তদ্বৎ কাম ইয়ম প্রবিশন্তি সর্বে, সে শান্তিম আপনোতি না কাম কামি, সব অবস্থাতেই শান্ত, মন তার বিক্ষুব্ধ নয় কোনো অবস্থাতেই। সো পিওর ডিভোটি সবকিছুই করতে পারে। আমাদের মধ্যে যেহেতু ইম্পিউরিটি আছে, অনেক কিছু কনসিডার করতে হবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট ইজ অলসো নিডেড, কারণ নাহলে আমরা কন্টিনিউ করতে পারবো না। ইমোশনাল অ্যাটাচমেন্ট ছাড়া কারোর সাথে থেকে যাওয়া 50 বছর, সেটা খুব ডিফিকাল্ট। আমাদের জন্য পিওর ডিভোটির জন্য কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম এই পয়েন্টটা, যে হঠাৎ কেন একটা মেটেরিয়াল জিনিস নিয়ে ডিসকাস হচ্ছে, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। সো ইমোশনাল, emotional attachment is also needed. And their serious spiritual practice will gradually lead to detachment, which allows them to dissolve their desire to enjoy within their relationship. তো ইনিশিয়ালি অ্যাটাচড হওয়া উচিত, ধীরে ধীরে গৃহস্থ আশ্রমে যেতে যেতে এই অ্যাটাচমেন্টটা কমবে, সেন্স গ্রাটিফিকেশনের ডিজায়ারটা কমবে। তো যখন আইডিয়ালি 25 বছর গৃহস্থ আশ্রমে থাকার পর বানপ্রস্থ নেওয়া উচিত। বানপ্রস্থের সময় তার যে সেন্স গ্রাটিফিকেশন করার যে ডিজায়ার সেটা চলে গেছে, এরকম আইডিয়াল কন্ডিশন। Detachment does not imply that the relationship is dry and cold without affectionate dealings. No, the husband and wife will continue performing their duties towards each other with affection and respect and care selflessly, without expecting any kind of sense gratification in return. In this way, family life is the place where we can fulfill these emotional needs and desires. তো এরকম করতে করতে কি হবে, এক সময় ডিট্যাচমেন্ট আসবে। হুম। সো ডিট্যাচমেন্ট আসবে মানে
আমি একটু পিওর ডিভোটি হওয়ার দিকে এগোচ্ছি, মানে আমি আর অ্যাটাচ নই। মানে খুব যদি সোজা কথায় বোঝাতে চাই যে আমি ওয়াইফের থেকে বা ওয়াইফ হাজবেন্ডের থেকে কিছু ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছিল বলে ছিল, সেটা একটা ইনিশিয়ালি ড্রাইভিং ফোর্স। কিন্তু যখন আমার পিউরিফিকেশন হয়ে যাবে কিছুটা, তখন আমি কিছুটা পিওর ডিভোটির মতো হয়ে যাব। মানে ফিজিক্যাল অ্যাট্রাকশন না থাকলেও আমার ফিজিক্যাল ডিমান্ড সে যদি পূর্ণ করতে নাও পারে, আমার ফিজিক্যাল ডিমান্ড সে যদি পূর্ণ করতে নাও পারে, তবু আমার খুব একটা অসুবিধা নেই। মানে তার থেকে আমার দরকার নেই ওই জিনিসটা খুব একটা, আগে বেশি দরকার ছিল। তো সেটা হচ্ছে গৃহস্থাশ্রমের লক্ষ্য, যে এই নিডটা ইনিশিয়ালি আমাদের থাকে, সেটাকে যাতে কমানো যায়, গৃহস্থাশ্রমের শেষের দিকে যেন এই নিডটা জিরো হয়ে যায়, সেটা হচ্ছে এর উদ্দেশ্য। এরপরে একটা কোয়েশ্চেন হতে পারে, আচ্ছা এই যে পিওর ডিভোটি, সে তো কিছু চায় না, সে তো আত্মারাম, আত্মারাম আশ্রয় মুনেয় নির্গ্রন্থা আপ্যুরক্রমে। একজন পিওর ডিভোটি হাজবেন্ড যদি হয়, সে তার ওয়াইফের থেকে কিছু চায় না। পিওর ডিভোটি ওয়াইফ হলে সে তার হাজবেন্ড থেকে কিছু চায় না। হাজবেন্ড আমাকে যেমন খুশি করে ডিল করুক, কিন্তু আমি আমার ডিউটি করে যাব। হাজবেন্ড ভাবছে ওয়াইফ আমাকে যা খুশি করুক, কিন্তু আমি আমার ডিউটিটা পারফেক্টলি করে যাব। এটা হচ্ছে পিওর ডিভোটি। তো এদের মধ্যে রিলেশনশিপ কি কিরকম হবে, এতটা যে ডিট্যাচড? পিওর ডিভোটি ইজ 100% ডিট্যাচড। তাহলে কি সে প্রায় কথাই বলবে না, সে এই নিজের কাজ করে যাচ্ছে, ও নিজের কাজ করে যাচ্ছে, এরকম হবে জিনিসটা না। তাদের মধ্যে ডিলিংস রেসপেক্টফুল, অ্যাফেকশনেট, কেয়ারিং, সে সবই হবে, কিন্তু অ্যাটাচমেন্ট নাই কোনো। দ্যাট ইজ কল্ড পিওর লাভ। দ্যাট ইজ কল্ড পিওর লাভ। একটা গ্লিমস দেখতে পাবো কিভাবে, যেমন শিল প্রভুপাদ তার ডিসাইপলদের সাথে কিভাবে ডিল করতেন। ইট ওয়াজ ভেরি ভেরি পার্সোনাল, হার্ট টাচিং, হার্ট মেল্টিং, কেয়ারিং উইথ রেসপেক্ট। ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর তো এতটাই রেসপেক্ট দিতেন, বলতেন যে তোমরা হচ্ছে আমার প্রভু, আমি তোমাদের দাস। গুরু হ্যাঁ, শিষ্যকে বলছেন তোমরা প্রভু। তো তাদের মধ্যে কি, কিন্তু অ্যাটাচ নয় শিষ্যের প্রতি। মানে এমন নয় যে এ আমাকে অনেক টাকা পয়সা দেয়, তা এই যদি কোনো দোষ করে কিছু বলা চলবে না আমার। ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে অ্যাটাচড গুরু। তো এটাই আর কি, যে পিওর ডিভোটি হতে হবে আমাদেরকে, মূল কথা হচ্ছে এটাই। গৃহস্থ আশ্রমে এসেছি মানে কিছু সমস্যা নিয়ে এসেছি, আমাকে পিওর ডিভোটি হতে হবে। আর পিওর ডিভোটি হওয়া মানে আমি অ্যাফেকশনেটলি ডিল করব, কেয়ার দিয়ে ডিল করব, ডিট্যাচমেন্ট থাকবে, তার সাথে রেসপেক্ট, কেয়ার আর অ্যাফেকশন এগুলো যেন থাকে। তো হোয়াট ইজ দ্য ফাইনাল গোল? ফাইনাল গোলের মধ্যে ডিট্যাচমেন্ট থাকবে, এন্ড তার সাথে সাথে রেসপেক্ট, কেয়ার, লাভ, অ্যাফেকশন থাকবে। এই পর্যায়ে আমাকে পৌঁছাতে হবে, সেটা হচ্ছে গৃহস্থ আশ্রমের উদ্দেশ্য বা লক্ষ্য। In this way, family life is the place where we can fulfill these emotional needs. It does not take very long to determine whether we feel attraction and fondness for a person. There is research that shows it may only take a few minutes. We all know the expression love at first sight. তো মাতাজি বলছেন, আচ্ছা এবারে এই ফ্যাক্টরটাকে আমি কি করে বুঝবো? সব বুঝলাম, এই ফ্যাক্টরটা কেন ইম্পর্টেন্ট, এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম যে ফিজিক্যাল অ্যাট্রাকশন এন্ড ইন্টিমেসি ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট কেন, সেটা আশা করি ক্লিয়ার। এখন আমরা বলছি ওকে ওকে বুঝতে পেরেছি, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবারে বলুন মাতাজি, আমি কিভাবে বুঝবো যে আমি কারোর প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড কিনা? তো মাতাজি বলছেন সেটা আমাকে বলে দিতে হবে তোমাকে? তুমি তো কয়েক মিনিটেই বুঝতে পারবে সেটা। মেটেরিয়াল ওয়ার্ল্ডে কত রকম সেইংস আছে। লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই আমার তাকে ভালো লেগে যায়, এই জিনিসটা কিছুটা হলেও দরকার আছে। এগেন মেটেরিয়াল জিনিস, কিন্তু দরকার কেন? আমি বারবার এটা আমার ক্যাপশন দিচ্ছি, দরকার বিকজ আমি গোলমেলে। Once we discover that the chemistry is right,
and a deeper liking and attraction, which can eventually grow into affection and intimacy, is given, then we can park this for the moment and put it aside. No need to try out how exactly it will feel and dive into enjoying the romance. We can rest assured on this level, enough compatibility is there. Best to now examine other levels of like mindedness before we allow our heart to get involved and attached. হুম, এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস মাতাজি বলছেন যে কিভাবে এটাকে লেখা যায়। প্রথম স্টেপ হচ্ছে ডিটারমাইন ইফ ইউ আর ফিজিক্যালি অ্যাট্রাক্টেড। ঠিক আছে, প্রথমে আমাকে ডিসাইড করতে হবে যে আমি এর প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড কিনা। সেটা খুব সহজেই করা যায়। হ্যাঁ, ফর এক্সাম্পল লাভ এট ফার্স্ট সাইট, খুব সহজে কয়েক মিনিটের মধ্যে আমি বুঝে যাব তার সাথে, তার অ্যাপিয়ারেন্স দেখে তার সাথে একটু কথা বললে আমি বুঝে যাব। তো তখন আমার হাতে দুটো রাস্তা আছে। একটা হচ্ছে ট্রাই আউট টু সি, আমি কারোর প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হয়েছি, এবার ট্রাই করে দেখি, তার সাথে দুদিন থেকে দেখি যে সব ঠিকঠাক হচ্ছে কিনা। দিস ইজ আ ভেরি বিগ নো, অ্যান্ড দিস ইজ কল্ড illicit relationship. Boyfriend girlfriend culture, cats and dogs culture. সো আমাদেরকে দেখতে হবে যে আমরা ফিজিক্যালি অ্যাট্রাক্টেড কিনা। সেটা ঠিক আছে, কিন্তু ট্রাই করার কোনো দরকার নেই বিয়ের আগে। সেটা যদি দেখি যে ফিজিক্যালি অ্যাট্রাকশন হয়েছে, তো ফার্স্ট স্টেপ ক্লিয়ার। অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি দেখেছি, মানে এটা স্টেপ টু বলা যেতে পারে। অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি সেটা প্রথমে বলেছিল, সবকিছুর আগে ওটা দেখা উচিত। তারপর স্টেপ টু ক্লিয়ার, নেক্সট স্টেপে যেতে হবে, বাকি ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করছে কিনা দেখতে হবে। চেক ফর আদার ক্রাইটেরিয়া। ঠিক আছে, এটা কার জন্য বলা হচ্ছে? কেউ ধরো গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে যাচ্ছে, পুরো বইটাই কার জন্য? এন্টারিং গৃহস্থ আশ্রম। কেউ যদি গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে চাইছে, ঠিক আছে, ধরো কোনো মাতাজি মানে দেখা আরম্ভ করছে, হাজবেন্ড সার্চ করছে, আর হাজবেন্ড যে মানে কোনো প্রভুজি, সে কোনো ব্রাইড বা ওয়াইফ চাইছে। তো এই ফ্যাক্টর গুলো দেখা উচিত। তো প্রথমে অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি দেখা হলো, তারপর দেখতে হবে যে আমি তার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড কিনা। এবারে মাতাজি যেটা বলছেন যে সেকেন্ড ফ্যাক্টরটাকে ভালো করে বোঝার জন্য, মাতাজি আমি ওটা আরো ভালো করে বুঝতে চাই যে অ্যাকচুয়ালি আমি তার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড কিনা। তো সেটা আর একটু ভালো করে বোঝার জন্য আমি ঠিক করলাম যে এক সপ্তাহ আমরা দুজন একসাথে থাকবো। এইটি বারণ করছেন মাতাজি। আই এম বিং ভেরি ক্লিয়ার, না হলে হয়তো কি বলতে চাইছে আর কি বুঝবে। তো বিভিন্ন ফ্যাক্টরস কনসিডার করছে বিয়ের সময়। তো এই ফ্যাক্টরটাকে, এই সেকেন্ড ফ্যাক্টরটাকে বেশি ডিপে এক্সপেরিমেন্ট না করলেই হলো। জাস্ট আমি অ্যাপিয়ারেন্সের মাধ্যমে এবং কথা বলার মাধ্যমে, এবং সেই কথা বলাটাও শুড বি গাইডেড বাই সিনিয়র্স। মানে যেরকম হয় কি, কোনো ম্যাট্রিমনিতে যেমন মায়াপুরে গুরু মহারাজ একটা ম্যাট্রিমনি অর্গানাইজ করেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যাট্রিমনি রয়েছে। তো সেখান থেকে ভক্তরা যোগাযোগ করে, যারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে চাইছে। তো সেটা অবভিয়াসলি হতে হবে গাইডেড বাই
সিনিয়র বৈষ্ণবাস, মেন্টার্স, বাবা মা, তাদের তত্ত্বাবধানে ছেলে মেয়ে তারা মিট করতে পারে। সেজন্যই ছেলে দেখতে যাওয়া বা মেয়ে দেখতে যাওয়া এর প্রচলন রয়েছে, যে আমি দেখে তার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হচ্ছি কিনা। বা যখন ছেলে মেয়ে দেখতে যায়, তারা আলাদা বসে কিছুক্ষণ কথা বলে। এই জিনিসগুলো দেখেছি ট্রেডিশনালি হয়ে আসতে। তো এইটুকুই, এর বেশি নয় যে আমাকে 7 দিন থাকতে হবে তার সাথে লিভ ইন রিলেশনশিপে, তবে বুঝতে পারবো আমি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড কিনা। দ্যাট বিকামস ক্যাটস অ্যান্ড ডগ কালচার এগেন। তো এই ফ্যাক্টরটাকে বেশি বোঝার দরকার নেই তোমার। সামান্য কথা বলো, সামান্য দর্শন, বাস, এর মধ্যেই তুমি ডিসাইড করে নাও। ডিসাইড করলে তুমি এটা ভেবে লিখে দাও যে হ্যাঁ, এর সাথে ফিজিক্যাল অ্যাট্রাকশন ফ্যাক্টরটাও ঠিক আছে, বাকি ক্রাইটেরিয়া আমি দেখবো, যেগুলো পরবর্তীকালে মাতাজি আলোচনা করবে। Here lies a very significant difference in entering marriage according to materialistic culture. এইখানেই আমাদের সাথে মেটেরিয়ালিস্টিক কালচারের ডিফারেন্স হচ্ছে। ক্লিয়ার? মেটেরিয়ালিস্টিক লোক বলবে যে অন্য কোনো ফ্যাক্টরের দরকারই নাই, অ্যাস্ট্রোলজিক্যাল গুলি মারো, ভক্ত কিনা সেগুলো বাদ দাও, ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হয়েছি, আরো বেশি করে আমার ট্রাই করতে হবে। হুম। তো এইখানেই আমাদের সাথে মেটেরিয়ালিস্টিক কালচারের ডিফারেন্স। এইটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক, আর এটা হয়ে যাচ্ছে কৃষ্ণ কনসিয়াস। With mundane approach, we immediately plunge into romance and desire to experience the feeling of falling in love, or more accurately, lust, to its fullest extent, taking it as an indication that this person is for us, without the understanding that our feelings are simply a manifestation of our passionate desire and emotions. We fail to realize that this initial sensation will fade away rather quickly than the reality of dealing with another person's emotional and psychological needs and expectations sets in, along with the reality of having to pay the bills. তো মেটেরিয়ালিস্টিক লোকজন কি করবে, ইমিডিয়েটলি সে এই রুটটা নিয়ে চলে যাবে, বাঁ দিকে যেটা দেখানো আছে, সে সেটা নিয়ে চলে গিয়ে কি করতে চাইবে, যে বাহ এতদিন পর কাউকে পাওয়া গেছে, এরপর জমিয়ে একটা রিলেশনশিপে যাওয়া যাক, প্রেম করা যাক। হ্যাঁ, এবং এটাকে যত দূর আগে নিয়ে যাওয়া যায়, ফিজিক্যাল রিলেশনশিপ, হ্যাঁ ফিজিক্যাল ইন্টিমেসি, বিয়ের আগে যত ধরনের ননসেন্সিক্যাল জিনিস করা যায় সে পুরো একদম ট্রাই আউট করবে। তো সে কি চিন্তা করে, যে আমার যে পার্টনার তার দেহটি আমার ভোগ্য বস্তু, লেট মি এনজয়, এইটা তার মুড থাকে। এরপরে সে, তারা যদি কোনোভাবে গৃহস্থ আশ্রমে প্রবেশও করে যায়, গৃহস্থ আশ্রমে প্রবেশ করার পর সে দেখতে পাবে এই ব্যাপারটা তো অত ইজি নয় যে আমি শুধু একে এনজয় করব, অনেক কিছু তো আছে এর সাথে। ইমোশনাল নিডস টেক কেয়ার করতে হচ্ছে, সাইকোলজিক্যাল নিডস আছে, এক্সপেকটেশনস আছে, দায়িত্ব নিতে হবে, বাচ্চা কাচ্চা হবে, সেগুলোর রেসপন্সিবিলিটি রয়েছে। তো তখন এরা প্রবলেমে পড়ে যায়, কারণ এদের উদ্দেশ্য হলো সেলফ, শুধুমাত্র এনজয় করবা, কোনো বিল পেমেন্ট করব না, ফ্রিতে এনজয়মেন্ট করতে চায় মেটেরিয়ালিস্টিক ব্যক্তি। গৃহস্থ আশ্রম মানে হচ্ছে you are allowed to enjoy sense gratification up to some extent, given you are ready to take the responsibility. গৃহস্থ আশ্রমে অনেক রেসপন্সিবিলিটি আছে, বিভিন্ন ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, তোমাকে নিজেকে ইনকাম করতে হবে, তোমার নিজের সাধনাকে টেক কেয়ার করতে হবে, তোমার বাইরের জগতের সাথেও তোমাকে ফাইট করতে হবে, তোমার ফ্যামিলিকে টাইম দিতে হবে, বাবা মাকে টাইম দিতে হবে, পারিপার্শ্বিক টাইম দিতে হবে, সবার দরকার তোমাকে, পুরো ম্যানেজ করতে হবে, এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট বড় সড়ো। আর ব্রহ্মচারী আশ্রম মানে আমি ফুল টাইম শুধু কৃষ্ণকে নিয়ে ভাবছি, কৃষ্ণের সেবা করছি, ভক্তিটাই হচ্ছে আমার জীবনে মেন। তো সেই জন্য অনেকে ভাবতে পারে যে না না, এত ঝামেলার দরকার নেই, সেজন্য আমি বরং সাইড কেটে ব্রহ্মচারী আশ্রমে চলে যাই। তো সেই জন্যই মাতাজি বলছিলেন যে কিছু কিছু ডিভোটি, যেমন প্রভুপাদের মুভমেন্টে ইনিশিয়ালি কিছু ডিভোটি এইভাবে কিছু রং ডিসিশন নেয়। তো সেই জন্য বলছে ভালো করে ভেবে চিন্তে আমাদের আশ্রম ডিসাইড করা উচিত। ইভেন ইন ব্রহ্মচর্য আশ্রম দেখো, ব্যাপারটা হচ্ছে যে যদি আমার কপালে পিউরিফিকেশন লেখা থাকে, সব জায়গাতেই পিউরিফিকেশন হবে। ব্রহ্মচারী আশ্রমে পিউরিফিকেশন হবে, গৃহস্থ আশ্রমে হবে। অনেক সময় গৃহস্থ আশ্রমটা যেহেতু খুব কমন, ঘরে ঘরে দেখতে পাচ্ছি আমরা কি হচ্ছে, আমরা বুঝতে পারি যে ও কি সমস্যা,
কি অসুবিধা। কিন্তু ব্রহ্মচারী আশ্রমের সমস্যা অসুবিধা সেগুলো লোকজনরা জানে না অনেক সময়। আনলেস তুমি ব্রহ্মচারী আশ্রমে আছো কয়েক বছর, তুমি বুঝতে পারবে না যে ওইখানেও কি ধরনের পলিটিক্স হতে পারে, কি সমস্যার সম্মুখীন হতে পারে। সেজন্যই মানে বিভিন্ন বিষয় রয়েছে এখানে। তো অনেক ব্রহ্মচারী দেখা যায় যে ব্রহ্মচারী আশ্রমে থাকলো না, তারপরে বহু বছর পরে তাকে গৃহস্থ আশ্রমে আসতে হলো। সেটা খুবই ডেঞ্জারাস। তখন সে পড়াশোনা থেকে অনেক ডিটাচড। সে যে গৃহস্থ আশ্রমে প্রবেশ করবে, কিছু একটা প্রফেশনের সাথে যুক্ত হওয়া, সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেজন্য চিন্তা ভাবনাটা খুব ভেবে চিন্তে নেওয়া উচিত। আমি এমন নয় যে তাড়াতাড়ি হুট করে একটা কিছু ডিসিশন নিয়ে নিলাম আবেগের বশে, যে পরবর্তীকালে আমাকে চেঞ্জ করতে হলো। সেজন্য অত্যন্ত সেন্স কন্ট্রোল এবং ফুল সারেন্ডার, এই দুটো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ব্রহ্মচর্য আশ্রমে মেন সমস্যাটা হচ্ছে কেউ যদি নিজের কিছু অ্যাসপিরেশন মেনটেন করে, যে আমি ভক্তি করব, আমি এই করব, আমি সেই করব, আমি এতজনকে প্রিচ করব, আমি ওদেরকে গাইড করব, তাহলে কিন্তু ব্রহ্মচারী আশ্রমে টিকে থাকা খুব ডিফিকাল্ট। ব্রহ্মচারী আশ্রম মানে ওই সেই পিওর ডিভোটির মতো হতে হবে, কৃষ্ণ আমাকে দিয়ে যা করাবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাকে যদি বলা হয় যে তোমার কিছু কাজ নাই, তোমাকে প্রত্যেকদিন শুধু টয়লেট পরিষ্কার করতে হবে আর ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে, তোমাকে কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, কোনো নেম ফেম পূজা লাভ প্রতিষ্ঠা কিচ্ছু পাবে না। অনেকে ব্রহ্মচারী হয় যে আমি ব্রহ্মচারী হব, হোমড়া চোমড়া বেশ, আমি কোনো একটা প্রোগ্রামে যাব, সবাই আমাকে ফুল ছুড়বে, প্রভুজি কি জয়, আমার পা ধুয়ে জল খাবে, এই ধরনের ব্যাপার যদি থাকে, তাহলে ব্রহ্মচারী আশ্রমে যাওয়ার কোনো মানে হয় না। কমপ্লিটলি আমি ব্যাকগ্রাউন্ডে থেকে সেবা করতে রাজি আছি, কেউ আমাকে না চিনলেও চলবে, আমার কোনো প্রতিষ্ঠার দরকার নাই, কোনো মান যশ দরকার নেই, মানে অনেকটাই পিওরিটি লাগে। সেই জন্য ফুল টাইম ডেডিকেট করাটা ইজ অনলি ফর ফিউ, যারা করতে পারবে। বা এরকমও আছে, আমাকে ভাবতে হবে যে আমি কিভাবে এই কৃষ্ণকে বেস্ট সার্ভ করতে পারবো। আমার যদি নিজস্ব কিছু প্ল্যানস থাকে, ইট ইজ বেটার টু গো ইনটু গৃহস্থ আশ্রম। দেখো, সব ধরনের ডিভোটিসই দরকার আছে। এরকম ডিভোটিসও দরকার আছে যারা কমপ্লিটলি সারেন্ডার্ড, আমাকে যা বলা হবে আমি সেরকম করব। তাদের থ্রু দিয়েও কৃষ্ণ অনেক কিছু করতে পারে। এবং পুরোপুরি কৃষ্ণের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। সেখানে হয়তো তোমাকে বিভিন্ন অথরিটি, সব জায়গাতেই কলি মায়া প্রবেশ করবে, অথরিটির মধ্যে পলিটিক্স প্রবেশ করবে, তুমি ক্লিয়ারলি দেখতে পাবে তোমার বিরুদ্ধে পলিটিক্স হচ্ছে, কিন্তু কিছু করতে পারবে না। অনেক সময় মনে হবে এই যে রিভোল্ট করার যে ভাবটা, যে না এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না, থাকবো না এখানে, সব জায়গাতেই এরকম। তো এগুলো পিউরিফিকেশনের পার্ট। যে আমি তো ভেবেছিলাম রাধেশ্যাম প্রভুর মতো অথরিটি হবেন, কিন্তু এখানে তো অন্য অথরিটি দেখতে পাচ্ছি। এইরকম কোন রূপে এক্সপেকটেশন রাখা চলবে না। ঠিক আছে, তো ইট ইজ ভেরি মানে ক্রুশিয়াল যে এই ফ্যাক্টরগুলো, আমার যদি ন্যূনতম কোনোটাতে কোনো অসুবিধা হয়, মানে যেটা বলছিলাম যে স্বর্গে দেবে হ্যাঁ ঠিক আছে, পৃথিবীতে দেবে হ্যাঁ ঠিক আছে, নরকে দেবে তাই হোক, এই ধরনের ব্যক্তি হলে ব্রহ্মচারী আশ্রমে সে টিকে থাকতে পারবে। সেজন্য দেখবে যারা একদম খুব সাকসেসফুল ব্রহ্মচারী, নৈষ্ঠিক ভাবে ব্রহ্মচারী করছেন, দে আর ভেরি ভেরি হাম্বল সারেন্ডার্ড। যেমন পঙ্কজাঙ্ঘ্রি প্রভু, জননিবাস প্রভু আমরা দেখেছি মায়াপুরে, দে আর পারফেক্ট ব্রহ্মচারী যাদেরকে বলা হয়। দেখবেন কোনো জায়গায় সাথে পাঁচে নাই, শুধু ভগবানকে নিয়ে থাকেন, শাস্ত্র নিয়ে থাকেন। জগতে কেউ আমাদেরকে চিনলেও চলবে, না চিনলেও চলবে, কোনো জায়গায় আগ বাড়িয়ে আমি লেকচার দিতে যাব, বিরাট আমি নাম কামাবো, সেসব নয়। অনেক হাতে পায়ে ধরে বললে দু চারটি কথা বলবেন, আবার তিনি বেরিয়ে যাবেন। ঠিক আছে, তো এইরকম বিষয় আর কি। তো ওনাদেরকে আইডিয়াল রেখে আমরা এগোতে পারি যে মানে যদি কেউ ব্রহ্মচারী আশ্রমের জন্য আমরা অ্যাসপায়ার করছি, তো সেটা আমাদেরকে বুঝতে হবে যে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে। আর সেজন্যই মাতাজি এই বইয়ে বারবার বলছেন যে সেটা সবার জন্য নয়। বেটার হচ্ছে কি আমি একটা ডিসিশন নিয়ে নিলাম, যে তারপর আমাকে ফিরে আসতে হয়, অনেক ভেবেচিন্তে ডিসিশনটা নেওয়া বেটার। আর যদি আমার মধ্যে এই লেভেলের সারেন্ডার বা এই লেভেলের সেন্স কন্ট্রোল না থাকে, নো প্রবলেম, ইউ কাম টু গৃহস্থ আশ্রম। গৃহস্থ আশ্রম প্রপারলি ফলো করো, সেই পিউরিফিকেশনটা হয়ে যাবে। যেটা তোমার ল্যাক করছে সেটা তোমার মধ্যে চলে আসবে। হ্যাঁ, আরেকটা ফ্যাক্টর যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের ডিভোটিস দরকার আছে। কিছু কিছু মানে ভিশনারি ডিভোটিসেরও দরকার আছে। হয়তো সেই ডিভোটিস তারা কিছু করতে চাইছেন। হুম, আমি ব্রহ্মচারী বা সন্ন্যাস আশ্রমে যখন যাচ্ছি,
আই এম কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন কৃষ্ণ। কৃষ্ণ আমাকে দিয়ে যদি কিছু করাতে চান, আমি করতে চাই। কিন্তু কেউ যদি বলেন যে না, আমি আহ, মানে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে কৃষ্ণ আমাকে অনেক কিছু দিয়েছে, মানে কৃষ্ণ অলরেডি দিয়েছে, এবার আমার সেবা করার পালা। যেমন ফর এক্সাম্পল, রঘুনাথ দাস গোস্বামী, সে খুব সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল। তো প্রথমে যখন মহাপ্রভুর কাছে গেছিল, মহাপ্রভু বলছে তুমি পাগলের মতো কেন আমার সাথে সন্ন্যাসী হয়ে যেতে চাইছো? তোমার এত সম্পদ দিয়েছে ঘরে, ওগুলো দিয়ে আগে ভালো করে বৈষ্ণবদের সেবা করো, সাফিসিয়েন্ট। তারপরে মানে মহাপ্রভু তো জানেন এ হচ্ছে আমার ইটার্নাল অ্যাসোসিয়েট, তো একে এ তো আমার সাথেই থাকবে। কিন্তু বলছে এখন তোমার সময় হয়নি। তো সেরকম আর কি, যদি কেউ মনে করেন যে আমি গৃহস্থ আশ্রমে থেকে বেটার সার্ভ করতে পারবো, আমি কৃষ্ণের জন্য অনেক কিছু করতে পারবো, এবং তার সাথে সাথে আমার মধ্যে ব্রহ্মচারী আশ্রমে যাওয়ার মতো ক্যাপাবিলিটি নেই, বা সেই ধরনের পিওরিটি বা সারেন্ডার নেই, তাহলে সে গৃহস্থ আশ্রমে থেকেও অনেক ভালো সেবা করতে পারে। এখানে থেকেও পিওর ডিভোটি হওয়া সম্ভব, ভক্তিবিনোদ ঠাকুর দেখিয়েছেন। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমরা এই সমস্ত কিছু বিবেচনা করে আশ্রম ডিসাইড করি। At this point, the individuals become frustrated and desire to feel that initial passion again, which is very nature of the senses. Once the pink cloud of infatuation wears off, the daily routine of cooperation, duty, service to each other enters the relationship. We recognize whom we factually married. While we are enamored with each other, our vision is clouded and we are unable to clearly assess the person. Our rose colored glasses make us blind. We may think, oh, this Prabhu is a pure devotee, such a saintly person, or this Mataji is so beautiful and pure, just like the goddess of fortune, just like a gopi. But after 6 to 12 months, we realize, oh my God, why did I marry this person? Then the pink glasses are off, and we suddenly recognize the many shortcomings and limitations in our spouse. The reality hits that we must now consciously endeavor to deepen our relationship. Hence, we cannot fully trust on our vision. তো ইনিশিয়ালি মাতাজি বলছেন আমাদের চোখে গোলাপি চশমা থাকে, তখন আমরা সবকিছুকেই অন্যরকম দেখি। হ্যাঁ, তখন আমার মনে হয় বা এই প্রভু এনার মতো প্রভুজি তো হয় না, বা প্রভুজি ভাবছে ও এই মাতাজি একদম পারফেক্ট, পুরো লক্ষ্মী দেবীর মতো, পুরো গোপীর মতো। কিন্তু বলছে 6 থেকে 12 মাস পর একসাথে থাকার পর আমরা বুঝতে পারি যে ও বাবা, এ তো আসলে এরকম। যদি তার একটা ডিমান্ড ফুলফিল না হচ্ছে, তাহলে এইরকম তার রূপ, এই মানে মা লক্ষ্মী না মা চণ্ডী, তো বোঝা যাচ্ছে না। তো অ্যাকচুয়াল বিহেভিয়ার তখন বেরিয়ে আসে। আর সে আর মাতাজি সেভাবে, ওকে আমি পিওর ডিভোটি ভাবতাম, ছি ছি, হিরণ্যকশিপু এর থেকে ভালো। তো এই জিনিসটা বেরিয়ে আসে তারপরে। তো তখন আমাদের ইনফ্যাচুয়েশনটা যখন কেটে যায় ইনিশিয়ালি, তখন রিয়েল টেস্ট শুরু হয়, যে অ্যাকচুয়ালি আমরা কাকে অ্যাকচুয়ালি বিয়ে করেছি সেটা তখন আমরা দেখতে পারি। হুম। তো সেটা খুব ইম্পর্ট্যান্ট আর কি, যে তারপরে আমরা কন্টিনিউ করতে পারছি কিনা। We may know the saying that love makes us blind. Actually, however, it is lust which makes us blind. Let us remember that nobody enters marriage with a plan to get divorced, and yet we have a very high divorce rate. As the saying goes, it starts with courting and ends in court. Emotions are flickering and thus not a reliable foundation for long lasting relationship. Today we may love someone and tomorrow hate them. তো বলছে যে অ্যাকচুয়ালি আমরা জানি যে একটা কথা, যে লাভ মেক্স আস ব্লাইন্ড, মানে প্রেম আমাদেরকে অন্ধ করে দেয়, প্রেমে অন্ধ। কিন্তু বলছে না, অ্যাকচুয়ালি প্রেমে অন্ধ নয়, প্রেম কোনোদিন কাউকে অন্ধ করে না, কাম অন্ধ করে, কামান্ধ। তো আমাদের যে লাস্টি ফিলিং সেটাই হচ্ছে এই গোলাপি চশমা বা পিঙ্ক চশমা, যেটা আমাদেরকে ইনিশিয়াল ডেজে এটা রিয়েলাইজ করতে দেয় না অপর ব্যক্তির অ্যাকচুয়াল স্বরূপ। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে সেই রূপটা বেরিয়ে আসে। তো মাতাজি বলছেন যে কেউই ডিভোর্স করার জন্য বিয়ে করে না, যে বিয়ের সময়তেই জানি আমি একে ডিভোর্স করব সেই জন্য আমি বিয়ে করছি, এরকম কেউ করে না। সবাই ভালোভাবে থাকার জন্যই করে। কিন্তু তবুও আজকাল বেশিরভাগ ম্যারেজ, আনফর্চুনেটলি বেশিরভাগ ম্যারেজই হয়ে যাচ্ছে
যে সেটা ডিভোর্সে এন্ড আপ হচ্ছে। ইভেন উইদিন ডিভোটিস সেটা আমরা দেখতে পাচ্ছি, চারপাশে তাকালেই দেখতে পাবো, কারণ ডিভোটিসদের মধ্যেও প্রপার ট্রেনিং নেই। সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট, যেন তোমাদেরকে ভবিষ্যতে যারা গৃহস্থাশ্রমে প্রবেশ করবে বা অলরেডি যারা করেছে কিছু সমস্যা ফেস করছে, আমাদের এই ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, যাতে অ্যাটলিস্ট আমাদের কমিউনিটিতে যাদেরকে শোনানোর ফেসিলিটি রয়েছে, মাতাজি তো বই লিখেছেন, সেই বই কি দুনিয়ার সবাই পড়বে? তাহলে তো বৈকুণ্ঠ হয়ে যেত। কিন্তু আমাদের সুযোগ আছে যাদের সাথে শোনানোর ডিসকাস করার, তারা যেন এটার থেকে লাভ ওঠায় এবং তাদের জীবনে যেন এই প্রবলেম না হয় সেটা দেখতে হবে। Consequently, it is advisable not to start relationship by exploring and enjoying the infatuation. Best to set it aside and consider the other criteria of compatibility first. Once we emotionally, once we are emotionally attached, it is very difficult to keep a cool and clear head. এই যে জিনিসটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটা নিয়ে এখনো ডিসকাশন চলছে। তো মাতাজি আবার কি বলেছেন, যে ফিজিক্যালি অ্যাট্রাকশন হচ্ছে বা সেটা দেখে একদম ও হো এই পেয়ে গেছি আমার পার্টনার, চলো চলো চলো, এরকম করার দরকার নেই এত তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, ফিজিক্যাল অ্যাট্রাকশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ম্যাচ করেছে, খুব ভালো, এটাকে পার্ক করো, পার্কিং এ রাখো এখন, বাকি ফ্যাক্টর গুলো কনসিডার করো। কারণ আমি যদি সেটাকে পার্কিং এ না রেখে ও ফিজিক্যালি ম্যাচ করে গেছে ইয়ে দিয়ে আমি ঢুকে যাই, আর ঢুকে গেলেই আমার চোখে যে গোলাপি চশমাটা চলে আসবে, তখন আমি আর অন্য কিছু ভাবতে পারবো না। বাকি সব মনে হবে, ও এটা কোনো প্রবলেমই নয় তো, না না না, চলবে, আমি ওর সাথে থেকে যেতে পারবো। তারপরে না না, ওইটাও কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা হবে না, আর কোনো প্রবলেম লাগবে না আমার। তো সেই জন্য গোলাপি চশমাটা পরার আগে আমাদের আরো যা ফ্যাক্টর আছে সেগুলো ভেবে নেওয়া উচিত। ঠিক আছে, কারণ একবার যখনই আমি এই রুটে চলে যাব, এই বাঁ দিকের রুটে, হ্যাঁ, তখন আমাদের গোলাপি চশমা আমরা কিছু আহ, ভাবতে পারবো না। তো দিস ইজ দ্য, মানে এটা আমাদের, আমি বোঝাতে চাইছি যে এটা জ্ঞানকে আচ্ছাদিত করে দিতে চাই এইভাবে, কভার্স আওয়ার ইন্টেলিজেন্স। যদি একবার আমি ট্রাই আউট করতে শুরু করে দিই, তাহলে গোলাপি চশমা পরার মতো হয়ে যায় এবং এটা আমাদের ইন্টেলিজেন্সকে কভার করে দেয়। Consequently, it is advisable. Okay. We also find the same principle when we purchase something of significant value, such as house, for example. If we are emotionally involved and already attached to the idea of enjoying the object, we will not be able to carefully consider what we are getting ourselves into. We may not see that the roof is leaking, the foundation is bad, and that we have to invest a lot of money to renovate it. Every salesman knows this fact. Therefore, we can observe that a good salesman knows the tactic to involve his customer on the emotional level. He will display the typical and annoying salesman talk. This property is really great, such a bargain. Just imagine the wonderful parties you can have in the garden, and it really suits your personality. A very unique home for a very unique personality, the only one of its kind. খুব সুন্দর অ্যানালজি দিয়েছেন মাতাজি। তো বলছেন যে ধরো তুমি একটা বাড়ি কিনতে গেছো, এখন বাড়িটাতে ছাদে কোনো জায়গায় ফুটো আছে, সেটা হয়তো চোখে পড়ছে না, বৃষ্টির সময় সেটা তুমি বুঝতে পারবে, বা ফাউন্ডেশনটা একটু নড়বড়ে আছে, যেটা তুমি বুঝতে পারবে না। কিন্তু খুব সুন্দর গার্ডেন, ঘরটা খুব সুন্দরভাবে সাজানো। এবার অনেক সময় হয় না যে আমি ঢুকেই আমার একটা বেশ লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেল ঘরটার প্রতি, বা কি সুন্দর ঘর। তো একবার যদি তুমি সেই স্বপ্ন দেখতে আরম্ভ করে দাও, ও এই ঘরটাতে আমি এখানে বসে থাকবো, হ্যাঁ, বন্ধুদেরকে এখানে ডাকবো, হ্যাঁ, এখানে আমি আর আমার ওয়াইফ থাকবো, এখানে আমরা মজা করব, এরকম যদি স্বপ্ন দেখতে আরম্ভ করে দাও, তখন তোমার এই ঘরের ছোটখাটো প্রবলেম গুলোকে মনে হবে না না ঠিক আছে, ওটা এটা প্রবলেম আছে, এটা আমি সারিয়ে নেবো, এরকম এরকম মনে হবে। তখন কিন্তু আমি ঠিক মতো ভাবে কনসিডার করতে পারবো না সব ফ্যাক্টর গুলো। বলছে সেলসম্যানরা, মানে কনসেপ্ট হচ্ছে আমি যদি একবার ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই,
তাহলে কিন্তু আর ভাবতে পারবো না আমি। তাহলে ইমোশনালি অ্যাটাচড হওয়ার আগে আমাকে ভাবতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রেও তাই, বাড়ি কেনার ক্ষেত্রে আমি যদি একবার একবার যদি এরকম মনের মধ্যে ঢুকে যায় যে এই বাড়িটি ছাড়া আমি অন্য কোনো বাড়ি কিনবোই না, এত ভালো লেগে গেছে আমার, এর হাজার দোষ থাক, তাহলে খুব মুশকিল আছে। আমাকে একটা ডিটাচড, প্রথমে একটু ডিটাচ থাকতে হবে নিজের। আমার সেন্সেস গুলো তো সবসময় সেই ঘোড়ার মতো, ভালো জিনিস দেখলে ছুটতে চাইবে, এই ওর সাথে খুব ভালো ফিজিক্যালি ম্যাচ হয়ে গেছে, চলো চলো ওদিকে দৌড়াই। সেন্সেস গুলো একটু কন্ট্রোল কর, দাঁড়াও দাঁড়াও, ওদিকে দৌড়ানোর আগে আরো অনেক ফ্যাক্টর আছে কনসিডার করার, সেগুলো যদি মিলে তখনই তুমি দৌড়াতে পারো। তাহলে সেই দৌড়ানোটা পার্মানেন্ট হবে, নাহলে আজকে তুমি দৌড়াচ্ছ আবার কালকে দৌড়াবে অন্য কারোর প্রতি। তো সেটা জিনিসটা আমাদের বুঝতে হবে। তো সেলসম্যানরা সবসময় চাইবে কাস্টমার যেন ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়, ভালো ভালো কথা বলে, ও আপনার জন্য এটা পারফেক্ট, দেখুন কত সুন্দর, এখানে একটা বাগান রয়েছে, এখানে আপনি কত সুন্দর পার্টি করতে পারবেন, এবং এটা আপনার জন্যই বানানো, মনে হচ্ছে আপনার যেরকম চয়েস ঠিক সেই রকম। এইসব বললে যদি একবার ইমোশনালি অ্যাটাচড করে দেওয়া যায়, ঘরটার বাকি যা কিছু দোষ ত্রুটি আছে সেটার কাস্টমার কেয়ার করবে না। ইমোশনালি অ্যাটাচড করে দিলে মানুষের বিচার বুদ্ধি লোপ পায়, আর সেটার ফায়দা লুটে সেলসম্যানরা। ঠিক আছে। তো এই যে পিঙ্ক গ্লাস যেটা বলতে চাইছি, দ্যাট ইজ নাথিং বাট ইমোশনাল অ্যাটাচমেন্ট। তো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে থিঙ্ক বিফোর গেটিং ইমোশনালি অ্যাটাচড। ইমোশনালি অ্যাটাচড হয়ে যাওয়ার আগে আমাদের ভাবা উচিত। In this way, he may capture his customer who will only realize later what he actually perceives. তো পরে দুদিন পরে যখন সে ঘরে আছে এবং তার সমস্ত ইমোশনাল অ্যাটাচমেন্ট চলে গেছে, একই ঘর বারবার প্রতিদিন দেখছে, তো আগের মতো আর অতটা ভালো লাগে না। এখন তার প্রবলেম গুলো চোখে পড়ে, ও বৃষ্টি হলে উপর থেকে জল পড়ে তো মহা মুশকিল। হ্যাঁ, আর বিভিন্ন সমস্যা তার চোখে পড়ে, কোনো জায়গায় ঘুণ ধরে গেছে হয়তো, হ্যাঁ, ভূমিকম্পের সময় ঘরটা ভেঙে গেল, এরকম হতে পারে, তখন সে বুঝতে পারবে যে, ইস, আমি কি কিনেছি, তখন যদি আর একটু ভেবে কিনতাম। We certainly don't want to enter a marriage that will eventually lead to divorce. We want to invest in something that will last and support our mutual development in Krishna consciousness. তো বলছে নিশ্চয়ই আমরা এই মানে ডিভোর্স করার জন্য বিয়ে করছি না, আমরা এত কিছু এনগেজ করছি, আমার এত কিছু কমিটমেন্ট করছি, এত কিছু ইনভলভমেন্ট করছি, নিশ্চয়ই একটা পার্মানেন্ট প্রপার্টির জন্য। আমি নিশ্চয়ই এমন একটা ঘর কিনবো না যেটা আমি জানি যে 2 বছর পর ভেঙে যাবে, সেই ঘরটা আমি পয়সা দিয়ে কিনবো? আমি তো এমন একটা ঘর কিনবো না যেটা পার্মানেন্ট থাকবে। তো সেরকম ম্যারেজ হচ্ছে সেরকম, যে আমি এমন একটা রিলেশনশিপে যেতে চাই যার সাথে আমি পার্মানেন্টলি সারা জীবন থাকতে পারবো, সেজন্য একটু দেখে শুনে করতে হবে। If we strive to mold our family life into an ashram, we have to cultivate the understanding that there is no room for a divorce. The purchase of a house can be reversed by selling it, but a marriage should not be treated this way. যদিও মাতাজি এই ঘরের এক্সাম্পলটা দিচ্ছেন, কিন্তু ঘর তবুও পুরনো হয়ে গেলে তুমি বিক্রি করে নতুন ঘর কিনতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ম্যারেজটা সেরকম নয়। ডিভোর্স দিয়ে আরেকটা ম্যারেজ করে নিলাম, সেটা খুবই বাজে কালচার। এবং একবার ডিভোর্স হয়ে যাওয়ার পর মেন্টাল ফিজিক্যাল অনেক এনার্জি চলে যায়, এবং তোমার সমস্ত দিক এফেক্টেড হবে। মানে ডিভোর্সটা মনের উপর একটা এত বড় ধাক্কা। ডিভোর্স মানে কি একদম লাস্ট স্টেজ, তার সাথে কিছুতেই থাকা যাচ্ছে না, তার তার আগে কত ক্ষত বিক্ষত হবে দুই পার্টি। মানে এটা একটা খুব পেইনফুল প্রসেস। তো সেই জন্যে আমাদেরকে আগের থেকে অনেক সতর্ক হতে হবে। By considering other important criteria for compatibility first, before involving our emotions, we can protect ourselves from so much pain and discontent. Once we discover that there is like mindedness on many other levels as well, it will be safer to invest our heart with less chance for despondency and disappointments. তো আমাদের দেখতে হবে বাকি সব জায়গাগুলোতে আমাদের মতামত মিলছে কিনা।
এই যে মাতাজি বারবার বলছেন যে ফিজিক্যাল অ্যাট্রাকশন হলে পার্কিং করে রাখো, আরো ফ্যাক্টরস কনসিডার করো। সে আরো ফ্যাক্টরস এর মধ্যে কি, যে বাকি অন্য সমস্ত বিষয়ে আমরা সেম মতামত পোষণ করি কিনা, লাইক মাইন্ডেডনেস আছে কিনা। এবং এখানে ডিভোটিদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, মোটামুটি মোর অর লেস ডিভোটিদের প্রেফারেন্স একই হয়। একটা ডিভোটির যা ভালো লাগছে অন্য একটা ডিভোটির তাই ভালো লাগবে, গিভেন তারা দুজনেই খুব ভালো ডিভোটি। ঠিক আছে? তো ডিভোটির কি ভালো লাগবে? এনিথিং যেটা কৃষ্ণকে গ্লোরিফাই করছে, ভক্তদের গ্লোরিফাই করছে কিছু একটা, সেটা তার ভালো লাগে। তো দুজনেরই যদি সেরকম হয় তাহলে সেটা ভালো। ইন মেটেরিয়াল লাইফ পিপল গিভ অ্যাওয়ে দেয়ার হার্টস, দেন বিকাম disenchanted and frustrated over and over again. One can create a painful mesh in one's life and in the life of others by entering a serious commitment such as marriage in a whimsical way. তো আমরা যদি হুইমসিক্যাল ওয়েতে, মানে বেশি কিছু না ভেবে ম্যারেজে প্রবেশ করি বা গৃহস্থাশ্রমে প্রবেশ করি, আমরা নিজেদের জীবনটাকেও নষ্ট করছি, আর যার সাথে বিবাহ হচ্ছে তার জীবনটাকেও নষ্ট করছি। তার অনেক এক্সাম্পল রয়েছে আমাদের ভক্ত কমিউনিটির মধ্যেই, আমি পার্সোনালি জানিও। সেজন্য বারবার, তোমরা হয়তো জানো, অনেকে হয়তো দেখে থাকবে। তো সেই জন্য এটার ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক হওয়া উচিত, যাতে এরকম কিছু আমাদের সাথে না হয়। এইটা একটা নলেজ আমরা নিচ্ছি, জানছি, অ্যাপ্লিকেশন আমাদের নিজেদের লাইফে করতে হবে। তো এমন যেন না হয় যে, মানে মেন বিষয় হচ্ছে যে উই ক্যানট হ্যাভ ডিভোর্স, এটা খুবই বাজে জিনিস। তার আগে তুমি যা করার করো। আর যখন দেখবে কোনো মানে আর রাস্তা নেই, আমাকে এর সাথেই বিবাহ করতে হচ্ছে বা যাই হোক বিভিন্ন কারণে, দেন ইউ হ্যাভ টু কাল্টিভেট টলারেন্স, ইউ হ্যাভ টু বি এ পিওর ডিভোটি, যে আমি যা হোক করে মানিয়ে নেব। 99.99% কেসে এই হাজব্যান্ড ওয়াইফের যে সমস্যার কারণে ডিভোর্স হয়, সেটার কারণ এটা নয় যে একজন খুবই খারাপ বা একজন খুবই ভালো। কেউ একদম হিরণ্যকশিপুর মতো খারাপ হতে পারে না, বা হলেও তার চান্স খুব কম, একদম আছে এরকম লোকজনও। কিন্তু আমরা যদি মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে ঠিকঠাক থাকি, 99.99% কেসকে সলভ করা যায়। ফর অ্যান এক্সাম্পল, যেমন এটাই তো বলছিলাম যে একজন ডাকাত বা খুনি, সেও কিন্তু তার বউয়ের কাছে ভালো হতে পারে এরকম। তো ভালোবাসা প্রতিটি জীবের হৃদয়েই আছে। তো আমাকে জানতে হবে যে প্রপারলি সেই ভালো অ্যাসপেক্টটাকে কি করে বার করে নিয়ে আসবো আমার পার্টনারের থেকে। অনেক সময় এরকম হয় যে এমনিতে প্রভুজি ভালো, কিন্তু তার ওয়াইফ সেই সমস্ত কথা বলতে খুব এক্সপার্ট, যেটাতে সে খুব ফিউরিয়াস হয়ে যাবে। তো এই ধরনের যে ওয়াইফ, সে তার প্রভুজির থেকে খারাপ দিকটা বের করে নিয়ে আসতে পটু, মানে ঠিক জানে যে এই মোমেন্টে কি কথাটা বললে তার মাথাটা একদম ইমিডিয়েটলি গরম হয়ে যাবে, সেটা ভালো করে জানে। তো সেটাকে অ্যাভয়েড করা উচিত। আমি পারপাসফুলি সেই কথা বলবো কেন? আমি জানি তো কনসিকুয়েন্সটা কি হবে। আমি তো তার সাথে 5 বছর 10 বছর আছি, আমি তো জানি যে এই কথাটা বললে কি হবে। সেটা আমি এর আগে মানে 900 বার দেখেছি যে এই কথা বললে তার কি হয়। তো তারপরেও আমি কেন বলবো? একটা দিব্য আনন্দ, হ্যাঁ, রাগী একটা আনন্দ আছে, এরকম হতে পারে। বা কোনো প্রভুজিও সে জানে যে আমি যদি এই দিনে এই জিনিসটা ভুলে যাই, তাহলে আমার ওয়াইফ কিন্তু খুব রেগে যাবে। সেও আগে 900 বার দেখেছে যে কি রূপ হয়েছে তার ওয়াইফের, সেটা ভুলে যাওয়াতে। তো ভাই আমি কেন বলবো? তুমি মোবাইলে রিমাইন্ডার দাও, তুমি যাও খুশি করো, ইউ মেক শিওর দ্যাট হ্যাপেন্স। তো আমরা যদি নিজেরা একটু এফর্ট দিই, তাহলে কিন্তু জিনিসটা ম্যানেজেবল। বা কোনো একটা ডিসকাশন হয়তো অন্যদিকে যাচ্ছে, বুঝতে পারছি ঝগড়ার দিকে এগোচ্ছে, তখন আমি চুপ থাকা বা সেই স্থান থেকে টেম্পোরারিলি লিভ করে অন্য কোথাও চলে গেলাম, দুজনেই শান্ত হলাম, তারপর আবার ডিসকাশন করলাম। তো একটু যদি বুদ্ধি লাগাই, মানে এটা আমি লাস্ট অপশন বলছি, ধরো তুমি তোমার মনের মতো পার্টনার পাওনি সমস্ত খোঁজার পরও, তখনও কিন্তু এই অ্যাসপেক্টটা রয়েছে, আমি একটু বুদ্ধি করে কিন্তু তার সাথে থাকতে পারি। ডিভোর্স ইজ নট এন অপশন। ডিভোর্স মানে কি? আমি নিজের আনন্দ চাইছি, আমি সুখে থাকবো, ভালো থাকবো। তুমি সুখে কি করে থাকবে? তোমার ল অফ কর্মাতে এরকম একটা দুঃখের মেঘ আছে তোমার মাথার উপরে, সে যখন বর্ষণ হবে দুঃখ তো পেতেই হবে। তো দুঃখটা এখনই পেয়ে নাও ভাই, গৃহস্থ আশ্রমে।
এরকম একজন পার্টনারের সাথে থেকে। তুমি যদি ডিভোর্স করো তুমি ভালো থাকবে নাকি? ডিভোর্স করলে কি হলো, না ওই ব্যক্তির থেকে আর পাবে না দুঃখ, এই দুঃখ অন্য ডাইরেকশন থেকে আসবে তোমার। এই সাধারণ বুদ্ধিটা তো মানুষের থাকে না, যে আমি যদি, আমার প্রবলেম হচ্ছে, দুঃখ আসছে, মানে আমার কর্মে আছে দুঃখ, আমি সেটাকে কিছুতেই অ্যাভয়েড করতে পারবো না। আমি ডিভোর্সটা দিয়ে দেওয়া মানে কি, দ্য ইনস্ট্রুমেন্ট অফ মাই কর্মা ইজ চেঞ্জড বাট মাই কর্মা স্টেজ দ্য সেম। দ্য ইনস্ট্রুমেন্ট অফ মাই কর্মা মানে যার থ্রু দিয়ে আমি কর্মা পাচ্ছিলাম, দ্যাট পার্সন ইজ চেঞ্জড নাও। ফর এক্সাম্পল এরকম হতে পারে যে হয়তো কোনো মাতাজি, তার স্বামীর সাথে সামান্য প্রবলেম হচ্ছিল, সে হয়তো মডার্ন একটু, বেশ, হ্যাঁ, বৈদিক চিন্তাধারায় বিলিভ করে না, ফ্রিডম আর বিভিন্ন ধরনের যে মডার্ন কনসেপ্ট সেগুলোতে বিলিভ করে, সে হয়তো চলে এলো হাজবেন্ডের ঘর থেকে। তো হাজবেন্ড তাকে আর দুঃখ দিতে পারবে না, তার সাথে কোনো কানেকশন নেই। কিন্তু দেখা যাচ্ছে নিজের বাবা মাই তাকে বারবার টুকছে, যে কি করলি, নিজের লাইফটাকে ফুটিয়ে দিলি, শুধু এখানে বসে আছিস ইত্যাদি। তখন তার মনে হচ্ছে এর থেকে তো হাজবেন্ডের কাছে ভালো ছিল আমার, আমার নিজের বাবা মা আমার সাথে এরকম করছে। আর পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, বিভিন্ন জনের কাছ থেকে সে বিভিন্ন জিনিস শুনতে পারে। যার কপালে থাকবে সেটা সেটা সব জায়গাতেই তাকে ভোগ করতে হবে। তা আমি টলারেট না করে পালাবো কোথায়? এটা হচ্ছে কথা। আমি এটাকে, আমি সবসময় এসকেপ করতে চাইছি না, দুঃখ আমি পেতে চাই না, দুঃখ আমি পেতে চাই না। তুমি যাবে কোথায়? দুঃখ তো তোমার লেখা আছে কপালে, তো কোথাও না কোথাও বসে তো আমাকে সহ্য করতে হবে সেই দুঃখটা। তো সেই জন্য টলারেট করাটা খুব ইম্পর্টেন্ট আমাদেরকে। এবং সবসময়তেই আহ সাধু গুরু বৈষ্ণবদের পরামর্শ সবসময় নেওয়া উচিত। তো সেখানে ডিসকাস করতে হবে যে এইটা কি আমি আমি বেশি টলারেট করছি না কম করছি, হয়তো প্রবলেমটা ছোট আমি বড় ভাবছি, এটা কি সেরকম বিষয়? সাধু গুরু বৈষ্ণবদের সাথে ডিসকাস করতে হবে। নাকি এটা সত্যিই খুব বড় বিষয়, আমি একটু বেশি টলারেট করছি, আমার করা উচিত নয়, এরকমও হতে পারে। যে আমি বোকার মতো হয়তো টলারেট করছি। যেমন এরকম হতে পারে, ফর এক্সাম্পল, যে কেউ, কোনো ওয়াইফ এতটাই সাবমিসিভ যে তার হাজবেন্ড আরো 5টা গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রয়েছে, সে ভাবছে হ্যাঁ এটি আমার কর্ম, কি করা যাবে? তো সেখানে দেয়ার ইজ সাম স্টেপ দ্যাট ইউ ক্যান টেক। তো আমি টলারেট করার নামে একদম বোকা হয়ে গেলেও চলবে না, বুদ্ধি রাখতে হবে। মেটেরিয়াল ওয়ার্ল্ডে থাকা মানে অত্যন্ত বুদ্ধি করে থাকতে হবে, খুব বেশিও চলবে না কোনোটা, খুব কমও চলবে না। তো সেই জন্যই যদি আমরা নিজের সেই বুদ্ধিটা লাগাতে পারি ভালো। আর না হলে অলওয়েজ ডিসকাস। ডিসকাস কার সাথে করবো? আমি যদি মেটেরিয়ালিস্টিক ব্যক্তির সাথে ডিসকাস করি, তার কি ব্যাপার, আমার খারাপ হলে তার ভালো, সে হয়তো সঠিক বুদ্ধিটা জানলেও আমাকে দিবে না। ইভেন আমার ক্লোজ ফ্রেন্ডও সেটা করতে পারে। সব সময় হিংসা। একমাত্র ডিভোটিস, ভালো ডিভোটিস যদি হয়, ডিভোটিসের মধ্যেও আমাদেরকে দেখতে হবে তারা সবাই কিন্তু খুব একটা ভালো নয়। ডিভোটি হয়ে গেছে মাথে তিলক কণ্ঠিমালা, কিন্তু পিছে আছে সুন্দরওয়ালা, তার সমস্ত জড়জাগতিক বিষয় খুব প্রমিনেন্ট। তো ভালো ডিভোটিস, তাদের তোমার কাছে কিছু চাওয়া পাওয়া নেই, তারা তোমার সাথে সম্পর্ক এস্টাবলিশ করেছে শুধুমাত্র তোমার ভালোর জন্য। দ্যাট ইজ এ বৈষ্ণবা। তোমার কাছ থেকে কিছু চায় না সে, সে শুধু এইটুকুই চায় যে তুমি তার জন্য প্রে করবে, আর কিছু চাই না। এতটাই পিওর। এই ধরনের ব্যক্তির সাজেশন নেওয়া উচিত। জীবনে কার সাজেশন নিব সেটা আমাদেরকে ভালো করে চিনতে হবে। ভালো সেলফলেস ডিভোটি, নির্মৎসর ডিভোটি, ধর্ম প্রয়োজিত কৈটপত্র পরম নির্মৎসরানাম শতাম, সেই ধরনের নির্মৎসর ডিভোটি, যার হৃদয়ে কোনো ঈর্ষা নাই, তার কাছ থেকে আমি সাজেশন নিতে পারি যে হ্যাঁ গো, এটা কি আমি ঠিক করছি না ভুল করছি। তার সাথে এইটাই হচ্ছে গুহ্যম আখ্যাতি পৃচ্ছতি, ভক্তদের সাথে কনফিডেন্সিয়াল জিনিস শেয়ার করা, ম্যাচিওর ভক্তের সাথে। কেউ হয়তো পিওর হতে পারে, তার পিওরিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু সে ইম্যাচিওর হতে পারে। সেই জন্য এই ফ্যাক্টরগুলো দেখতে হবে, পিওর অ্যান্ড ম্যাচিওর ভক্তের সাথে আই হ্যাভ টু ডিসকাস। এনিওয়ে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে in material life people give away their hearts then become disenchanted. Okay, এটা আমরা পড়লাম। One can create a painful mess in one's life and in the life of the others.
by entering a serious commitment such as marriage in whimsical way based on emotions, ignoring other aspects of compatibility that would result in long-term mutually beneficial relationship. Krishna's culture and recommendations are meant to protect us from such agonizing and hurtful experiences. আমরা প্রায় শেষের দিকে চলে গেছি কনক্লুশনে। তো মাতাজি বলছেন যে কৃষ্ণের কালচারটাই হচ্ছে এটা যে আমাদেরকে এই সমস্ত জিনিসের থেকে রক্ষা করে, আনওয়ান্টেড সিচুয়েশনের থেকে, যদি আমরা যেগুলো আলোচনা করা হলো এগুলো আগের থেকে ভেবে চিনতে কোনো কাজ করি। We may think their intent is to spoil our fun and enjoyment, but factually they are meant to increase our joy and harmony in our life. তো কেউ ভাবতে পারে এই কৃষ্ণের সিস্টেমটা খুবই বাজে, যা কিছু ভালো জিনিস রয়েছে যেগুলো মজার মজার জিনিস সবগুলোকে না করে দেয়, শুধু নো মিট ইটিং, নো গ্যামলিং, নো ইন্টক্সিকেশন, নো ইলিসিট সেক্স। একজন তো বলছে আর কি রইলো জীবনে, বেঁচে থেকে কি করবো আমি? এই চারটাই তো এনজয়মেন্টের সোর্স, সেগুলোকে যদি আমি না করে দাও তাহলে জীবনে রইলো কি? তো এরকম মনে হতে পারে যে কৃষ্ণের সিস্টেমটা সব ভালো ভালো মজার মজার জিনিসগুলোকে বারণ করে, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা তোমার আনন্দকে বাড়ানোর জন্য। মায়া সবসময় টেম্পোরারি জিনিস প্লেজার দেখাবে, যে আমার ফাঁদে তুমি পা দাও, দেখাবে আনন্দ কিন্তু আনন্দ নয়। কিন্তু কৃষ্ণ কনসিয়াসনেস বলে ওই ফাঁদগুলোতে যেও না, এইটা হচ্ছে অ্যাকচুয়াল আনন্দ, কিন্তু এটাকে প্রথমে দেখে আনন্দ লাগবে না। ঠিক যেমন ভগবদ গীতায় ভগবান বলছেন যত্তদগ্রে বিষমিব পরিণামে অমৃতোপমম তৎসুখম সাত্বিকম প্রোক্তম, অর্থাৎ যেটা প্রথমে বিষের মতো কিন্তু পরে অমৃতময় সেটা হচ্ছে সাত্বিক সুখ, আর যেটা প্রথমে অমৃতের মতো কিন্তু পরে বিষের মতো সেটা হচ্ছে রাজসিক সুখ। কৃষ্ণের কালচার হচ্ছে আমাদের জীবনে আনন্দকে বাড়ানোর জন্য, আমাদেরকে আগে থেকেই সাবধান করে যে এটা কিন্তু ট্র্যাপ, এটা আনন্দের জিনিস তুমি ভাবছো কিন্তু এটা ট্র্যাপ অ্যাকচুয়ালি। Therefore, Krishna recommends that we choose very carefully and involve seniors in the process. তো বিবাহের প্রসেসে সবসময় সিনিয়রদের ইনভলভ করা উচিত। কেন? হতে পারে আমি না চেয়েও চোখে হালকা করে গোলাপি চশমা পরে নিয়েছি, আমি হয়তো কেয়ারফুল না, দেবকী মাতাজি বলে যে গোলাপি চশমা পরা চলবে না, কিছুতেই চলবে না, গোলাপি চশমা পরবো না আমি কিছুতেই পরবো না, কিন্তু অলরেডি তার মধ্যে হয়তো একটু একটু পরে নিয়েছি আমি, আমি জানিও না যে পরেছি বলে। তো সেই জন্য অলওয়েজ ইনভলভ সিনিয়র্স, তারা গোলাপি চশমা পরেনি আনডাউটেডলি, যেটা তুমি দেখতে পাচ্ছ না সেটা ওরা দেখতে পাবে। Therefore, Krishna recommends that we choose very carefully, involving seniors, since they are more experienced and not wearing the rose-colored glasses that tend to blind our judgment. শিলা প্রভুপাদ ভাগবতমের 3.24.15 পরপটে বলছেন, the daughters should be handed over to their respective rishis not blindly but according to the combination of character and taste, that is the art of combining man and women. তো 3.24 মানে কর্দম দেবহূতি সংবাদ চলছে, অর্থাৎ দেবহূতি আর সাথে কর্দম ঋষির যে বিবাহ সেখানে। তো মানে কন্যার বিবাহ দেওয়া উচিত ঋষির মতো ব্যক্তির সাথে, যার ডিভোশনালি খুব ভালো ক্যারেক্টার, বাট অ্যাকর্ডিং টু কম্বিনেশন অফ ক্যারেক্টার এন্ড টেস্ট। এরকম হতে পারে যে ধরো 10 জন ঋষি আছে আর আমার 10 জন কন্যা আছে, আমি এমন নয় যে এরা সবাই তো ঋষি সবাই ভালো, যার সাথে যাকে খুশি দিয়ে দাও, এরকম নয়। আমাকে দেখতে হবে যে তাদের টেস্ট আর ক্যারেক্টার কিরকম। সবাই ঋষি সবাই ভালো, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা নেচার থাকতে পারে, সেরকম আমার যে কন্যা তাদেরও আলাদা আলাদা নেচার থাকতে পারে, সেগুলোকে ম্যাচ করিয়ে বিবাহ দেওয়াটাও ইম্পর্টেন্ট। এমন নয় যারা সবাই তো পিওর ডিভোটি সবাই তো ঋষি, নো প্রবলেম, সেরকম নয়। পিতার কর্তব্য হচ্ছে ক্যারেক্টার এবং টেস্ট অনুসারে বিবাহ দেওয়া। দ্যাট ইজ দ্য আর্ট অফ কম্বাইনিং এ ম্যান অ্যান্ড উইমেন। ম্যান অ্যান্ড উইমেন শুড নট বি ইউনাইটেড সিম্পলি অন দি কনসিডারেশন অফ সেক্স লাইফ। জড়জাগতিক ব্যক্তিরা কি করে, শুধুমাত্র সেক্স লাইফ কোথায় ভালো হবে সেই রকম ভাবে ম্যারেজ করে। দেয়ার আর মেনি আদার কনসিডারেশন, স্পেশালি ক্যারেক্টার এন্ড টেস্ট। টেস্ট দেখতে হবে যে কার কোনটাতে রুচি, রুচি অনুসারে এবং চরিত্র অনুসারে। রুচি মানে খাবারের রুচির কথা বলা হচ্ছে না, যে কোনো বিষয়ে রুচির কথা বলা হচ্ছে, যে মানে এরকম হতে হবে এই বিষয়টা হাজবেন্ডের ভালো লাগে তো ওয়াইফেরও ভালো লাগে, ওই বিষয়টা হাজবেন্ডের খারাপ লাগে তো ওয়াইফেরও খারাপ লাগে। তো এইটাকে মতের মিল বলা হয়, বা রুচি এবং ক্যারেক্টার, সেটা খুব ইম্পর্টেন্ট।
If the taste and character differ between man and women, their combination will be unhappy. যদি এই টেস্ট আর ক্যারেক্টার মিসম্যাচ হয় তাহলে কিন্তু প্রবলেম। ইভেন ইন ডিভোশনাল লাইফ বিভিন্ন সেবা বিভিন্ন জনের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। ডিভোটির মধ্যে এই বিষয়টা দেখে নেওয়া উচিত। কারোর হয়তো লাউড মিউজিক ভালো লাগে, আরে কৃষ্ণ একদম পুরো একদম কান ঝালাপালা করে দেওয়া, তাতে মনে হয় হ্যাঁ আমার পুরো কনসাসনেস পুরো একদম সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম হচ্ছে, পুরো একদম কনসাসনেসকে ধরে ধোয়া হচ্ছে। আর কেউ হয়তো লাউড মিউজিক একদম সহ্যই করতে পারে না, তো এরা যদি কম্বাইন হয়ে যেত মুশকিল না? ফর এক্সাম্পল, তো এটা সবসময় ভাবা উচিত নয় যে ডিভোটি মানে তো ম্যাচ তো হবেই, তার মধ্যে এরকম সাটল ডিফারেন্স থাকতে পারে। Even about 40 years ago, in Indian marriages, the taste and character of the boy and girl were the first of all matched, and then they were allowed to marry. This was done under the direction of respective parents. The parents used to astrologically determine the character and taste of the boy and the girl. When they corresponded, the match was selected. তো কিছু বছর আগেও ইন্ডিয়ান সিস্টেম অফ ম্যারেজে চরিত্র এবং রুচির ভিত্তিতে বিবাহ হতো, এবং অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন এটাতে হেল্প করে। কার নেচার কিরকম, চরিত্র কিরকম, সেটা অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন থেকেও কিছুটা বোঝা যায়। দিস গার্ল অ্যান্ড দিস বয় আর জাস্ট সুটেবল, দে শুড বি ম্যারিড। এভাবে সমস্ত কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করিয়ে তাদের ম্যারেজ করানো হতো। আদার কনসিডারেশন ওয়াজ লেস ইম্পর্টেন্ট। দ্য সেম সিস্টেম was also advised in the beginning of the creation by Brahma. Your daughter should be handed over to rishis according to taste and character. তো ব্রহ্মাজিও বলেছেন যে কন্যার বিবাহ দেওয়া উচিত রুচি এবং চরিত্রের ভিত্তিতে। তো এখানে একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, আদার কনসিডারেশনস আর লেস ইম্পর্টেন্ট। তুমি যদি ভালো করে দেখো, মাতাজি বলে দিচ্ছে কোন ফ্যাক্টরটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। এই যে আমার সাথে লাইক মাইন্ডেডনেস, ক্যারেক্টার এন্ড টেস্ট, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখনো কিন্তু কোথাও এটা আসেনি যে আমাকে মানে মেটেরিয়ালিস্টিক্যালি বিরাট এস্টাবলিশ হতে হবে, সেটা লেস প্রায়োরিটি। আমি তার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হচ্ছে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট, এবং আমার তার সাথে মতের মিল হচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট। মানে বেসিক্যালি বোঝাতে চাইছে যদি একটু গরিব হও বা একটু যদি মেটেরিয়ালিস্টিক্যালি প্রবলেম হয় সেটা তাও ম্যানেজ করা পসিবল, বাট এইরকম কেসে যদি মতের অমিল হয় বা কমপ্লিটলি অপোজিট নেচারের, সেটা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। তবে হ্যাঁ, এটা অনেকটাই পার্সোনাল, কার কিরকম ব্যাপার সেটা। এখন ফিজিক্যাল অ্যাট্রাকশনের মধ্যে আমরা এটাও ধরতে পারি যে হ্যাঁ আমার ফিজিক্যাল অ্যাট্রাকশন মানে শুধু দৈহিক নয়, আরো কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলোও মিট হতে হবে, না হলেও আমি তার প্রতি অ্যাট্রাক্টেড হব না। তো সেগুলো কিছুটা ভেরিয়েশন থাকতে পারে, বাট ইন জেনারেল সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ক্যারেক্টার এন্ড টেস্ট। At the present moment, because boys and girls are not married according to quality and character, most marriages are unhappy and there is divorce. যেহেতু ক্যারেক্টার এবং টেস্টের ভিত্তিতে বিবাহ হচ্ছে না বর্তমানে, তো সেই জন্য বেশিরভাগ বিবাহ হয় আলটিমেটলি দেখা যাচ্ছে ডিভোর্সের রূপ নিচ্ছে। তো লাস্ট ফ্যাক্টর যেটা আমরা আলোচনা করলাম, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মাজিও বলছেন এবং শিল প্রভুপাদও বলছেন, ক্যারেক্টার অ্যান্ড টেস্ট। ক্যারেক্টার এন্ড টেস্টের ভিত্তিতে বিবাহ হওয়া উচিত। শ্রীমদ্ ভাগবতম 3.24.15। ওকে, তো আজকে এই টপিকটা আমরা কমপ্লিট করলাম। নেক্সট টপিক, হাজব্যান্ড ওয়ান্টস টু বি সুপিরিয়র, সেটা নেক্সট দিন আমরা আলোচনা করব। श्रील प्रभुपाद की जय, सर्वगत गौर भक्तवृंद की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। कैन टेक अ फ्यू क्वेश्चंस, এক দুটো যদি কারো কোশ্চেন থাকে।
ঋষিরাজ প্রভু বলছেন হিরণ্যকশিপুরও ডিভোর্স হয়নি। রাইট। পিং গগলস ইজ ইকুয়াল টু অবিদ্যা আর ইগনোরেন্স। অবিদ্যা বলা চলে এক ধরনের, মানে বেসিক্যালি ইনফ্যাচুয়েশন বা লাস্ট, যেটা আমাদের ইন্টেলিজেন্সকে ঢেকে দেয়, সেটাই হচ্ছে পিং গগলস বলা হচ্ছে। ওকে, তো আজকে আমরা এখানেই শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रमानंदे हरि हरि।